আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আ আমরা আবার আসলাম ফিরে আপনাদের মাঝে আমাদের ৫ম পডকাস্ট নিয়ে। তো আজকে আমাদের অতিথি শাহ ইমরান শাহ, জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড ওনার অফ স্বপ্ন ডেইরি। আশা করি আজকে আমাদের পডকাস্টটি ভালো হবে। আমি এবং আপনার সাথে আছি সাদলী মেজদিদ, ফেসবুক গরুহাটের একজন অ্যাডমিন। তো হোপফুলি আমাদের সেশনটা খুব ভালো হবে। Labib, can you bring Shah Imran Shah bhai, please? Within a very short time, he will join us, inshallah. তো যাদের আজকে ক্যাটেল নিয়ে বা ফার্মিং নিয়ে কোনো রকমের আইডিয়া বা কোনো কোয়েশ্চেন থাকে, কাইন্ডলি এটা পপ আপ করেন। He will answer, and I'm here. I will talk as well. আরেকটা কথা, আমাকে দেখতেছেন আগের থেকেই এখনো বলি যে অনেকেই সালাম দিয়ে থাকেন আমাদের এই লাইভে এবং হয়তো অনেক রকম অনেক কোয়েশ্চেন করে থাকেন। তো আমাদের যেটা হয়, আমাদের এখানে যারা আমরা দুজন থাকি, এখানে একজনও কমেন্ট দেখতে পাই না বা আপনাদের কোনো কোয়েশ্চেন দেখতে পাই না আনলেস আনটিল এটা অ্যাপ্রুভ করা হয়। কারণ আমাদের কিছু রেস্ট্রিকশন, কিছু কারণেই আমরা অ্যাপ্রুভ করি না। হয়তো অনেক সময় অনেক মন্তব্য করে থাকেন যেগুলা একদমই শোর সাথে একমত এক ধাঁচে যায় না। তো ওই কারণেই আমাদের এই StreamYard-কে চুজ করা, যেখানে আমি আর আমার যারা হোস্ট মানে গেস্ট আছেন তারাই থাকবো। আ এবং থার্ড কেউ এন্ট্রি করতে পারবে না। আশা করব আপনারা এতদিন আমার সাথে যেভাবে ছিলেন এই পডকাস্টের মাধ্যমে সামনেও থাকবেন এবং আশা করি আরো ভালো মানুষ আসবেন। আরো ভালো তাদের অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা আছেন ওগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমাদেরকে অনেক অজানা কথা জানাবেন। আপনাদেরও মাঝে যদি কোনো কোয়েশ্চেন বা কোনো কথা থেকে থাকে, আপনারা কাইন্ডলি এক্সপ্রেস করবেন। ভালো কোয়েশ্চেন আশা করি। আর যাদের ভালো কোয়েশ্চেন এটা সবসময় আমরা অ্যাপ্রুভ করে থাকি এবং এটা যথারীতি একটা অ্যান্সার পাওয়ার অপেক্ষায় থাকি আমাদের গেস্টের বা আমাদের অতিথির মাঝখানে। আমাদের মাঝখানে চলে আসছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, ডান, শোনা যাইতেছে। গাইজ, হিয়ার উই গো। শাহ ইমরান শাহ ভাই আমাদের জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন এবং অনার অফ স্বপ্ন ডেইরি। ভাইয়া কেমন আছেন? কি অবস্থা আপনার? আহ আলহামদুলিল্লাহ ভালো আছি, যেহেতু সুস্থ আছি। যাক, তো এই আলহামদুলিল্লাহ, ইটস গুড। সময় সুস্থ থাকাটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। অবশ্যই। জি ভাইয়া, জি। কোয়ারেন্টাইন কেমন যাইতেছে বা আপনাদের কিভাবে ম্যানেজ করতেছেন? জানি এটা জিজ্ঞাসা করাটা ঠিক না। কারণ আহ আপনারা ব্যস্ত মানুষ। বের হইতে হয় বাসা থেকে প্রতিদিনই। না, জি, না, কোয়ারেন্টাইন জি, মানার চেষ্টা করছি। জি। তারপরও কাজ থাকে, বেরোতে হচ্ছে অবশ্যই। যতটুকু জি, সম্ভব। জি, আপনার মাস্ক, স্যানিটাইজেশন মেনটেন করে চলতে হচ্ছে। কারণ হুম। খামার তো বন্ধ থাকে না। খামারে জি। যেতে হয়, কাজ করতে হয়। জি, অবশ্যই, নানামুখী অবশ্যই। নানামুখী চ্যালেঞ্জ এখন আসলে সামনে আমাদের জন্য আসতেছে। ভেরি ডিফিকাল্ট গুড। অ্যান্ড অবশ্যই। ভাইয়া তো চ্যালেঞ্জিং মনে টাইম। হয় আমার জানা মতে এই ১ম কোনো মানে আরো অনেক গ্রুপ আছে বা আমার এই দেখা মতে এরকম একটা মানে ভার্চুয়াল ওয়ার্ল্ড এর গ্রুপের ভিতরে মানে আমাদের গরুর পাগল গ্রুপের ভিতরে এই ১ম লাইভ করতেছেন। আমার যতটুকু যদি আমার মিস্টেক না হয়। আমি হ্যাঁ, হ্যাঁ, এটা তো ইটস রাইট। আমি it's প্রথম জি, লাইভই করছি। উম, জি, একটু মিডিয়া হুম, লাইভ চেষ্টা জি। করি একটু দূরে থাকতে, কিন্তু তারপরও মাঝে আসতে হয়, কথা বলতে হয়, কারণ কথা তো না না, বললে স্বাভাবিক হয় ভাই। না না, না। কিছু জি, বিষয়। জি। আপনারা যদি আসেন তো এটা আমাদের জন্য যারা ইয়াং আছেন, আমাদের মতো যারা ফার্মিং করতে চায় বা আইডিয়া নিতে চায় তাদের জন্য অনেক উপকার হবে। ইনশাআল্লাহ আজকে আপনার এই লাইভের মাধ্যমে অনেক কথা জানতে পারবে। তো শুরু করা যাক। ভাইয়াকে ১ম যেটা কোয়েশ্চেন ছিল, আপনি এই যে আজকে আমাদের ডেইরি বা আমাদের ফার্মিং এত ডেভেলপ করতেছে, কিন্তু এখানেও অনেক সময় অনেক ভুল ত্রুটি থেকে যায় বা
আমরা কোঅপারেট করতে পারি না অনেক সময়, বা আমাদের মানুষের সাথে চাহিদা মিলতেছে না। এই রিজন গুলা কেন ভাইয়া? যে মানে কেন আমরা এখনো পিছিয়ে আছি আমাদের ব্রিডিং বা আম মিল্কিং বা যেটাই হোক, এগুলা অনেক সময় দেখি অনেক সমস্যা উঠে আসে। এগুলা কেন? এগুলা কেন হইতেছে? আমি সত্যিকার ভাবে বলতে গেলে আমরা জি, এই পর্যন্ত বিগত 5-6 বছরে যতটুকু উন্নতি হয়েছে আমাদের, আপনি জানেন যে আমাদের ডেইরি সেক্টর, ফ্যাটেনিং সেক্টর, মাশাআল্লাহ আমরা বিগত 2 বছর ধরে আমরা মাংসে স্বয়ংসম্পূর্ণ জি, এবং আমাদের দুধের উৎপাদন আমরা 3 গুণ বাড়িয়েছি বিগত 7 বছরে। জি, ইট ইজ রিমার্কেবল জি, আমাদের ডেভেলপমেন্ট ফর দিস জি, কান্ট্রি জি, এবং এই জিনিসটা পসিবল হয়েছে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের অনেক শিক্ষিত ছেলে, তরুণ শিক্ষিত জি, ছেলে জি, এবং মেয়েরা এই সেক্টরে জি, কিন্তু ইনভলভ হয়েছে। ওকে, কারণ আপনি জানেন যে আমাদের কিন্তু প্রতি বছর প্রায় 20 লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া শেষ করে বের হয় এবং জি, প্রত্যেকে কিন্তু আহ, উম, আমাদের দেশে যে চাকরির ভালো সুযোগ আছে তাও কিন্তু না। জি, এখন কিছু তো করতে হবে এই দেশে। অবশ্যই। তো ডেইরি এবং ফ্যাটেনিং সেক্টরটা আমাদের একটা এমার্জিং সেক্টর ছিল এবং জি, কৃষি খাত এমন একটা শিল্প আহ, জি, যেটা সারা জীবনই মানুষের প্রয়োজন হয়। খাদ্য, আমিষ, তারপরে শর্করা, এই যে ভিটামিন জাতীয় উপাদান যেগুলো মানুষের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এগুলো কিন্তু আপনার জি, কৃষিখাত থেকেই আসে। জি, জি, তো অবশ্যই। আধুনিকায়ন কৃষি এগুলোর মাধ্যমে কিন্তু মানুষ এখন দিনকে দিন ডেভেলপ করছে এবং আমি বিশ্বাস করি যেটা হলো যে কোনো সেক্টর যদি আপনার জি, শিক্ষিত ছেলেদের হাতে না আসে এবং ওই জি, সেক্টরে যদি শিক্ষিত ছেলেরা না আসে, ওই সেক্টর কিন্তু জি, ডেভেলপ করতে পারে না। হ্যাঁ, তো ট্রু, আমি ট্রু। একমত। আমি মনে করি যে ডেফিনেটলি আমাদের এই শিক্ষিত হুম, ভাইদের কারণেই আমরা এগিয়ে এসেছি। বাট সমস্যা হুম, হলো ওই যে একটা কথা আছে না যে রাজত্ব ধরে রাখাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। আমরা জি, অগ্রগতি উন্নয়ন হয়েছে কিন্তু এই উন্নয়নের ধারাকে ধরে রাখা এটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ। জি, এখন সমস্যা বলতে আমি যেটা প্রধান আমি যেটা মনে করি সেটা হলো যে আমাদের দেশে কৃষি বলতে এখনো আমাদের যারা নীতি নির্ধারক আপনার মন্ত্রী মহোদয় থেকে শুরু করে একদম টপ লেভেলে যারা আছে, কৃষি বলতে এরা এখনো আপনার ধান, গম, পাট, হ্যাঁ, এগুলা বোঝে। বাট মুরগি এগুলো, পোলট্রি, এটা অনেক বেশি, কিন্তু দুধ এবং মাংস এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা জি, অনেকেই আহ, বুঝতে মানতে চায় না। মানতে চায় হুম, না হুম, বলতে অনেকের ধারণা যে আমাদের দেশ ছোট, ল্যান্ড নাই, হ্যাঁ, জায়গার অভাব, তো এখানে গরু পালন আসলে সম্ভব না। এখানে আহ, আমাদেরকে দুধ এবং মাংস এগুলো আমদানি করেই চলতে হবে। জি, কিন্তু আমি সবসময় একটা কথা সবাইকে যেখানে যাই মিটিং এ বলার চেষ্টা করি সেটা হলো হুম, যে কৃষি খাত এটা এমন একটা সেক্টর যেখানে আপনাকে আহ, ভর্তুকি দিয়ে হলেও কিন্তু এই সেক্টরটাকে টিকিয়ে রাখা উচিত এবং টিকিয়ে রাখা দরকার। জি, যারা মনে করেন আহ এই কৃষি খাত বাদে অন্য সেক্টরে যারা বিজনেস করে, হ্যাঁ, সেখানে কিন্তু আপনার আহ যদি একটা সেক্টর বন্ধ হয়ে যায়, আপনি আমদানি করে আনেন, সেটা কিন্তু খুব একটা এফেক্ট পড়বে না। কিন্তু হুম, হুম, আপনার যদি খাওয়া বন্ধ হয়ে যায় তাহলে তাহলে এটা কিন্তু এফেক্ট। আপনার অনেক এফেক্ট পড়বে। অ্যাজ ফর এক্সাম্পল হুম, আপনি দেখেন পেঁয়াজের কথা ধরেন। পেঁয়াজ কিন্তু আমাদের আমদানি করে আনতে হয়েছে এবং পেঁয়াজের দাম 200 টাকায় যখন কেজি, তখন কিন্তু আমরা কি পেরেছিলাম পেঁয়াজের দাম কমাতে? না আমরা কিন্তু পারি নাই। পারিনি। হ্যাঁ, ডেভেলপ তো হয় নাই। বাট কৃষি খাত এমন একটা খাত, এখানে আপনাকে ভর্তুকি দিয়ে হলেও এই দেশে কৃষকদেরকে বাঁচাতে হবে। আপনি দেখেন এই যে এত বড় অর্থনৈতিক ক্রাইসিস, সারা ওয়ার্ল্ডে যে কত রকমের রিসেশন যায়, কত ক্রাইসিস হুম, হয়, আমাদের দেশের অর্থনৈতিক অবকাঠামো কিন্তু হচ্ছে আপনার এই এসএমই মানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বেসড, যে জি, কারণে অনেক বড় বড় ফ্যাক্টরি, বড় বড় কোম্পানি বন্ধ হয়ে গেলেও আপনি দেখবেন যে গ্রামের মানুষজন কিন্তু না খেয়ে থাকবে না। হুম, 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 এখন কেন না খেয়ে থাকে না, তার কারণ একটাই, সেটা হলো যে আপনার আহ ওই প্রত্যেকটা গ্রামে দেখবেন কেউ গরু পালছে,
কেউ মাছ করছে, কেউ সবজি করছে, কেউ ধান করছে। তো খাদ্য কোনো না কোনো ভাবে কিন্তু চলে আসতেছে, এবং এই জি খাদ্যটা কিন্তু সরাসরি আমাদের জিডিপিতে কিন্তু এফেক্ট করে। কারণ হুম অ্যাজ ফর এক্সাম্পল, আপনি যদি গার্মেন্টস এর কথা ধরেন, আমরা কিন্তু গার্মেন্টস জি নিয়ে অনেক সোচ্চার। গার্মেন্টস জি কিন্তু আমাদের কন্ট্রিবিউট করে শুধুমাত্র আমাদের শ্রমিকদের। শ্রমিক বলতে হুম 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 আমাদের 40 লক্ষ শ্রমিক কিন্তু এই গার্মেন্টস এর সাথে ইনভলভ। এই বেতন ওকে ভাতা দিই, এই যে 40 লক্ষ মানুষ কাজ করে, এটাই হচ্ছে গার্মেন্টস এর সুফল। জি অ্যাজ ফর এক্সাম্পল, আপনি যে শার্টটা বানাচ্ছেন, আমরা যে শার্ট গুলো বানাচ্ছি, গার্মেন্টস এর যে জিনিসগুলো বানাচ্ছি, এই হুম হুম, প্রত্যেকটা আইটেম কিন্তু আবার ব্যাক টু ব্যাক এলসি দিয়ে আনা হয়। বিদেশ থেকে জি র মেটেরিয়ালস আনা হয় এবং হুম শার্টটা তৈরি করা হয়, ফিনিশড গুডস হয়, এবং ওই পণ্যটা কিন্তু আবার আমরা এক্সপোর্ট করছি। জি তো মনে করেন আপনি এক্সপোর্ট করলেন 100 টাকা, কিন্তু আপনার কিন্তু জি 70 টাকা কিন্তু র মেটেরিয়ালস এর জন্য আপনাকে তোর চলে হুম গেছে। হুম চলে আপনার গেছে জি হাতে থাকছে কত? 30 টাকা। 30 টাকা জি এই 30 টাকা দিয়ে আপনি আমার 40 লক্ষ শ্রমিকদেরকে বেতন দিচ্ছেন, এবং গভর্নমেন্ট থেকে একটা আহ, জি আহ, একটা গভর্নমেন্ট থেকে একটা সুবিধা পাওয়া যায় যারা এক্সপোর্ট করে। এইটাই কিন্তু চলছে। তো শুধু এক্সপোর্ট ফিগার যদি ধরেন গার্মেন্টসে, তাহলে কিন্তু অনেক বড় ফিগার, কিন্তু আপনি যদি ব্যাক টু ব্যাক মাইনাস করে ধরেন, তাহলে কিন্তু কত বড় হবে বাংলাদেশের এগ্রিকালচার সেক্টর অনেক অনেক বড়, অনেক বড়। তার কারণ হুম হুম এখানে আপনি সরাসরি জিডিপিতে কন্ট্রিবিউট করতেছেন। প্রত্যেকটা মানুষ আপনার, এভরি কৃষক, প্রত্যেকটা মানুষ উৎপাদনের সাথে সম্পর্কিত। আপনি আমার দেশের জনবল তখনই মানুষের, এ দেশের কল্যাণে কাজে লাগবে যখন ওই মানুষটা দিয়ে আপনি কিছু উৎপাদন করতে পারবেন। বুঝতে যদি পারছি কিছু ভাই জি উৎপাদন করতে না পারেন, তাহলে কিন্তু তাকে দিয়ে কোনো কাজে আসবে না এই দেশে। হ্যাঁ, জি 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 কৃষক হুম ধান উৎপাদন করতেছে, আপনি গরু উৎপাদন করতেছেন, গরুর মাংসটা বাজারে বিক্রি করতেছেন, একজন জি ক্রেতা সেটাকে কিনতেছে। এই যে একটা চেইন, প্রতিটা কিন্তু আপনার ইকোনমিতে এর একটা বড় ভূমিকা আছে। তো যে জি কারণে কৃষকদেরকে বাঁচাতে হবে, ভর্তুকি দিয়ে হলেও এই সেক্টরকে টিকিয়ে রাখতে হবে। তাহলে অর্থনৈতিক মন্দা আপনার আসবে না। আপনার এই দেশের আহ, যত রিসেশনই বা সমস্যায় আসুক না কেন, দেখবেন যে আপনার ঘরে কিন্তু আপনি হয়তো 2 টাকা বেশি দাম হলেও আপনি কিন্তু পণ্য কিন্তু আপনার না খেয়ে থাকতে হবে না। জি হ্যাঁ, তো এই বুঝতে পারছি ক্ষেত্রে ব্যাপারটা আমার জি দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সরকারকে এই একটা হুম পজিটিভ মনোভাব নিতে হবে, যে আমাদের হুম এই ডেইরি সেক্টর, মাংস সেক্টরকে এখানে প্রায় 3 লক্ষ, 3.5 ডেইরিতে, ডেইরি এবং ফ্যাটেনিং মিলিয়ে যদি আমরা 2-3টা গরু আছে এমন খামারিও ধরি, তাহলে কিন্তু অলমোস্ট 10 লাখ মানুষ খামার কিন্তু এই দেশে আছে। হ্যাঁ, এবং বুঝতে পারছি জি আপনি জানেন যে একটা গরিব কৃষক সে কিন্তু ওই যে একটা গরু পালে, ওই গরু থেকে যে দুধ বিক্রি হয়, ওইটা দিয়ে গরুর খাবার সে জোগাড় করছে, এবং তার নিজের পরিবারের খাবারও জোগাড় করছে। হ্যাঁ, জি আবার দেখবেন যে একটা গরুর থেকে একটা বাচ্চা হচ্ছে, ওই বাচ্চাটাকে বড় করে ওইটা থেকে যে টাকাটা হচ্ছে, ওইটা দিয়ে হয়তো তার মেয়ের বিয়ে দিচ্ছে। জি তাই না? এরকম কিন্তু জি জি অনেক এভাবেই কন্ট্রিবিউশন চলছে আছে আমাদের এই, হ্যাঁ, এসি ক্ষুদ্র যারা প্রান্তিক পর্যায়ের কৃষক। তো এই গরু যদি না থাকে, এই দুধ যদি না থাকে, তাহলে আলটিমেটলি কি হতে পারে? আপনি জানেন যে ব্রিটিশরা কিন্তু আমাদের ফ্রিতে চা খাইয়েছে। এখন কিন্তু জি আর ফ্রি খাওয়া লাগে না, এখন কিন্তু অটোমেটিক কিনে খাচ্ছেন আপনি আমি। এই যে দুধ আসতেছে বিদেশ থেকে, হুম, বিদেশ থেকে দুধ আসতেছে, এই যে দুধগুলো পাউডার দুধ, এগুলো কিন্তু আপনার সব ভর্তুকি দেওয়া পাউডার দুধ। ওই দেশের গভর্নমেন্ট আপনার ভর্তুকি দিচ্ছে ওদের দেশে কৃষকদেরকে বাঁচানোর জন্য। তো কম দামে ওই জি দুধগুলো আমাদের দেশে আসতেছে। আমরা কি ভর্তুকি পাচ্ছি? আমাদের কৃষকরা কি ভর্তুকি পাচ্ছে? না পাচ্ছে না। মনে হয় না তাহলে আমার কাছে তো আমাদের মনে হয় দুধের না, 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 পাচ্ছেন। তো আমাদের জি দেশে দুধের দাম একটু বেশি হবেই, জি জি তাই স্বাভাবিক না? জি তো তো এই গভর্নমেন্ট যদি না চায়, গভর্নমেন্ট যদি না চায়, তাহলে এই সেক্টর উন্নতি হবে না। গভর্নমেন্টকে আগে ওকে পজিটিভ মনোভাব নিয়ে আগাইতে হবে। আবার আমাদের প্রধানমন্ত্রী শুধু চায়, কিন্তু প্রধানমন্ত্রী আশেপাশে যারা আছে তারা খালি প্রধানমন্ত্রী খালি পজিটিভ নিউজই দিচ্ছে, সমস্যা কোথাও নাই। এটুকু যদি তথ্য দেয় তাহলেও তো সমস্যা। দেশ খালি উন্নয়নের দিকে যাচ্ছে, কিন্তু আশেপাশে যে এত সমস্যা, এই সমস্যা কেউ কারো কাছে শেয়ার যদি না করে, তাহলেও তো প্রবলেম। আমরা আসলে এই প্রবলেম গুলা, প্রবলেম চ্যালেঞ্জ গুলো ফেস করছি। বাট
বিগত 3 বছরে আমরা অ্যাসোসিয়েশন থেকে আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় অধিদপ্তর আমরা যা যা সাহায্য সহযোগিতা চেয়েছি নীতি নির্ধারক পর্যায়ে, আমরা তো অ্যাকচুয়ালি এখন নীতি নির্ধারক পর্যায়ে কাজ করছি। অনেকের ধারণা থাকতে পারে যে অ্যাসোসিয়েশন, অনেকের ধারণা না, এটা ভাবে যে অ্যাসোসিয়েশন কোটি কোটি টাকা তারা পাচ্ছে, সহযোগিতা পাচ্ছে। হুম এটা আসলে ভুল কথা। অ্যাসোসিয়েশন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, অ্যাসোসিয়েশন হচ্ছে একটা বার্গেনিং এজেন্ট, যারা খামারিদের হয়ে বার্গেন যারা করে লোকাল, সরকারের হ্যাঁ, সাথে। মানুষের জন্য, হ্যাঁ, 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 জি, জি, আমরা সরকারের সাথে বার্গেন করি যে আপনার এইটা এইটা কাজগুলো করতে হবে। এখন একটা জি, বার্গেন মানে করে যে জি, মনে করেন কোন নীতি নির্ধারক পর্যায়ে আমরা যদি বার্গেন করে একটা সুবিধা যদি তৈরি করতে পারি যে হ্যাঁ আমাদের জি, কৃষকদেরকে উন্নত মানের বীজ এনে দিতে হবে, আমাদের ভ্যাকসিনের দাম হুম, হুম, কমাইতে হবে, আমাদের বিদেশ থেকে মাংস আসতেছে এদেরকে ধরতে হবে, এই সুবিধা কি অ্যাসোসিয়েশনের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি বা ভাইস প্রেসিডেন্ট তারা পাবে? এই সুবিধা তো পাবে পুরো না, দেশের জনগণরাই, সুবিধা, পুরো হ্যাঁ, দেশের হ্যাঁ, মানুষ কৃষকরা পাবে, পাবে, হ্যাঁ, তাই হ্যাঁ, না? হ্যাঁ, তো ওই কিছু মানুষের ধারণা থাকে যে হ্যাঁ, অ্যাসোসিয়েশন মানে হচ্ছে আছে, তারা অনেক হয়তো লোন পাচ্ছে, অনেক হ্যাঁ, সহযোগিতা তো থাকবেই, জি, পাচ্ছে। হ্যাঁ, তারপর আবার জি, ওয়ার্ল্ড ব্যাংকের একটা ফান্ডের কথা অনেকেই জানে, তো ভাবতেছে হুম, হয়তো সব আগে সেই ফান্ড আসবে অ্যাসোসিয়েশনের কাছে এবং অ্যাসোসিয়েশন সেটাকে করবে। হ্যাঁ, এরকম ভ্রান্ত ধারণা অনেকের মাঝে থাকে, যেগুলো নিয়ে আমরা মাঝে মাঝে খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা আসলে। আচ্ছা ভাই, আপনাকে এই যে আমদানি নিয়ে আমার মাথায় একটা কোয়েশ্চেন আসলো, আমদানি নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, রিসেন্টলি আমাদের দেশে প্রচুর ইন্ডিয়ান মিট আসতেছে। হ্যাঁ, ইন্ডিয়ার থেকে যে মাংসগুলো আছে ওগুলো আমি ইমরান ভাইয়ের সাথে এবং টুটুল ভাইয়ের সাথে আমি ওই মাঝখানে কথা বলছিলাম। এটা আপনার কাছ থেকে আমার জানার তাই। ইচ্ছা। আমি যেটা, আমার কোয়েশ্চেনটা একটু একটু লম্বা হবে। আপনি হয়তো এটা একটু ব্যাখ্যা দিতে পারবেন। আমাদের দেশের এখনো আমরা খুবই লো এভারেজ কান্ট্রি, মানে ইনকামিং এ। মানে গরিবরা হুম, যেটা আছে। তো অনেক সময় হুম, দেখা যায় যে যেই মিটটা, হ্যাঁ, আমরা ফ্রেশ মিট দিচ্ছি এবং আমরা ষাঁড়ের গরু বিক্রি করতেছি ৳৬০০ করে। এবং হুম, কিন্তু যখন এই ইন্ডিয়ান মিট গুলো আসতেছে, তখন তো যারা গরিব আছেন বা আছে, এ মার্কেটটা তাহলে তাদের কাছে চলে যাইতেছে। মানে আপনি বুঝতে পারছেন হুম, জিনিসটা আমি বলতে চাচ্ছি যে, এই যে মিট গুলো আসতেছে কম দামে, মানুষ তো তাহলে দেখা যাবে যে যারা গরিব, যারা মানে মোস্ট আছেন, যাদের ক্রয় ক্ষমতা খুবই কম, হুম, তারা তাহলে ওই মিটটার হুম, মানে ওই ওদিকেই ঝুঁকবে। তাহলে হুম, আমরা কেন পারতেছি না যে আমাদের যেখান থেকে যারা মানে বিত্তমান, যারা কিনতেছেন বা মানে যারা এফোর্ড করতে পারতেছেন, তাহলে আমরা কেন পারতেছি না যে ওই মানুষগুলার জন্য একটা কিছু করতে, যারা ওই মানুষগুলার ওই ইন্ডিয়ান মিট না কিনতে হয়, আমাদের দেশের মাংসই বা আমাদের দেশের ডেইরির হুম, অ্যা ইয়াগুলাই পায়, মানে জিনিসগুলা পায়। তো আপনি যদি একটু বলতেন এই ব্যাপারটা। হুম। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। জি, আচ্ছা জি, দেখেন, আজ জি, থেকে আপনার 5 বছর জি, 6 বছর আগের যদি আপনি তথ্য নেন, ভারত থেকে প্রতি বছর 25 থেকে 30 লাখ গরু আসতো। প্রতি বছর 20 থেকে জি, 25 লাখ। জি, 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 কোরবানিতেই আসতো আপনার 8 থেকে 10 লাখ, 10-15 লাখ জি, শুধু কোরবানিতে আসতো। আপনি যদি বিগত 3 বছরের ডেটা নেন, এখন কিন্তু এত পরিমাণ গরু আসার প্রয়োজন হয় না। আপনি দেখবেন যে গত বছর হুম, কোরবানিতে হয়তো 8-10 হাজার গরু আসছে, তার আগে হয়তো 15-20 হাজার আসছে। কমে গেছে রেটটা। হুম, হ্যাঁ, হুম, কমে গেছে। এখন একটা দেশের আপনি হুম, শিল্পকে আগানোর জন্য যখন আপনি কাজ শুরু করবেন, এটা কিন্তু 2 মাস 3 মাস 1 বছর 2 বছরে কিন্তু এটা হবে না। একটা সাইকেল আছে, আপনার একটা শিল্পকে ডেভেলপ করার জন্য একটা সাইকেলের মধ্যে দিয়ে আপনাকে পার করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা কি সাইকেল পার করছি এটা একটু আপনাকে আমি বোঝানোর চেষ্টা করি। 5 বছর আগে 20 লাখ গরু আসতো, জি, প্লিজ। এখন সেই গরু আসতেছে 6, 7, 8 হাজার গরু আসছে। আর অনেকে হুম, মন্তব্য করে আমাদের ম্যাক্সিমাম গরু ইন্ডিয়ান, ইন্ডিয়ান ম্যাক্সিমাম গরু দিয়ে আমরা খামার লালন পালন করছি। এই মন্তব্য যারা করে তারা এই দেশের সম্বন্ধে কিছুই জানে না, কোনো খোঁজ খবরই তারা রাখে না। তারা ঢাকা কেন্দ্রিক খামারগুলো নিয়ে চিন্তা করে, এর বাইরে তাদের যে গ্রামে একটা কৃষক কি গরু পালে, তার খামারে কি গরু আছে, তারা এগুলো কিচ্ছু জানে না, তারা না জেনে মন্তব্য করছে। ইন্ডিয়া থেকে গরু এসেছে
বিগত 4-5 বছর ধরে মানুষজন কিনেছে, লালন পালন করেছে, তখনও আমরা বলেছি যে গরু ইন্ডিয়া থেকে আনা যাবে না কোরবানির সময়। কেন বলেছি কথাগুলো? আপনার একটা সময় পর্যন্ত গরুগুলো আনতে দেশের হবে। মানুষের জন্য, দেশের খামারিদের লাভ হয়। হ্যাঁ, একটা সময় পর্যন্ত গরু আনতে হবে। আপনি যে এই যে ভালো ভালো ব্রিড গুলো ইন্ডিয়া থেকে এনেছেন, লালন পালন করেছেন, কোরবানির সময় আমরা আনন্দ করেছি যে কোরবানির সময় গরুগুলো আনবেন না। কারণ কি? এই গরুটা আমার দেশে আসার পরে একজন কৃষক লালন পালন করেছে, কিছু ভ্যালু তো গরুতে অ্যাড করেছে সে। এখন এই গরুটাকে সে বিক্রি করবে, আপনি ইন্ডিয়া থেকে দেদারসে গরু এনে দিলেন, আমারও কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো সর্বপ্রথম আপনাকে কিন্তু দেশের চিন্তা করতে হবে। আমি এটা মনে করি যে আপনাকে দেশের চিন্তা করতে হবে। এই যে কৃষকটা লাভ করলো, পরের বছর সে আবার কিন্তু গরু কেনার কথা চিন্তা করবে। আপনি ইন্ডিয়া থেকে যে ভালো ব্রিডটা আসলেন, আপনি দেখেন ঢাকা শহরের যারা এই ভালো ব্রিড গুলো নিয়ে কাজ করে, আপনি আমি ব্রিড গুলো দেখে কিন্তু খুব উৎসাহিত হই। এবং আমরা কিন্তু এখন চিন্তা করি, আরে ব্রিড গুলো ইন্ডিয়া থেকে আসলো, আমরা কেন তৈরি করি না? এই যে এটা তো আপনার ব্রেনে ঢুকতে হবে, ঢুকতে হবে না? আপনি যদি নাই দেখেন, নাই জানেন, নাই বোঝেন, এই ব্রিড গুলো যদি না পেতেন, আপনি কি চিন্তা করতে পারতেন? আপনি তো দেশি গরু নিয়েই থাকতেন পরে। এখন এখন মানুষ কিন্তু চিন্তা করছে যে না, আরে ইন্ডিয়াতে এত ভালো ভালো ব্রিড পাওয়া যায়, তাহলে আমরা কেন এই ভালো ব্রিড গুলো আমরা কেন তৈরি করতে পারি না? এবং আপনি দেখবেন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ দেখবেন যে আর সর্বোচ্চ 2 বছর পরে, 3 বছর পরে এক পিস গরু আপনার ইন্ডিয়া থেকে ভালো ব্রিডের আনতে হবে না। আপনি আমি তৈরি করবো, আপনার আমার খামার তৈরি হবে। আমাদের যারা অনেকে যারা ঢাকা বেস যারা ফার্ম করে, আমাদের কাছে অনেকের কাছে গরুগুলো আছে, এগুলো কিন্তু আপনার আমরা দেখছি, জানতেছি, বুঝতেছি যেগুলো কোথা থেকে আসতেছে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসতেছে, আমরা কিন্তু এখন উৎসাহিত হচ্ছি। এই যে ব্রাহ্মা আপনার সিমেন্ট গভর্নমেন্ট আনতেছে, সামনে আরো অনেকে আনবে, ভালো ভালো ব্রিড তৈরি হবে। একটা জিনিস দেখেছি বলেই তো এই উৎসাহটা তৈরি হয়েছে, তাই না? এবং গভর্নমেন্টও নীতিমালা তৈরি করছে যে ভালো ভালো ব্রিড যেন আসে। আপনি দেখবেন 2-3 বছর পরে একটা ভালো ব্রিডও আমাদের বাইরে থেকে আমদানি করতে হবে। এটা আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে পার। এখন হুট করে একটা সেক্টরে সবকিছু বন্ধ করে দিলে, হ্যাঁ, আপনি কিন্তু এটা কিন্তু খারাপ পর্যায়ের দিকে যায়। আর দাম আমরা কেন কমাতে পারছি না? দাম কমাতে পারছি না, এর প্রধান কারণ হচ্ছে ওই যে আপনাকে প্রথম দিকে বললাম, আমাদের সরকারের ইতিবাচক এখানে দরকার হচ্ছে খাদ্য মূল্য। দেশের পশু খাদ্যের অত্যাধিক দাম, দিনকে দিন এই খাবারের দাম বেড়েই চলতেছে। গাইস, আমার মনে হয় একটু টেকনিক্যাল ইস্যুস হইতেছে, একটু একটু সবাই একটু হোল্ড করেন। সরি গাইস, একটু সমস্যা হইতেছে না আমাদের লাইভে। তো হোপফুলি উইদিন আ শর্ট টাইম ভাইয়া জয়েন করবে আমাদেরকে। আপনারা যারা ধৈর্য নিয়ে আসেন, একটু ধৈর্য নিয়ে থাকুন। ইনশাল্লাহ আমাদের সেশন কন্টিনিউ হবে আর কিছুক্ষণ। তো হোপফুলি আমরা আরো ভালো কিছু জানতে পারবো এখান থেকে। চলে আসছেন ভাই আমাদের সাথে আবার। আচ্ছা, আপনি জয়েন করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? জি 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 ভাই, পারফেক্ট পারফেক্ট। জি জি আচ্ছা, দিনকে দিন কিন্তু এই পশু খাদ্যের দাম কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এই পশু খাদ্যের দাম বাড়ার কারণটা কি? আমরা কিন্তু আহ খড় এবং দানাদার খাবার বেইজ আমাদের খাবার। এই পশু খাদ্যের যারা আমদানিকারক, গমের ভুসি, কুড়া, হ্যাঁ, সয়াবিন মিল, এই যারা আমদানিকারক, এরা কিন্তু আপনার সংখ্যা কিন্তু খুব কম, যে কারণে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে
যে কোনো সময় দাম বাড়াতে পারে, কমাতে পারে। আর আমরা কিন্তু এটা চাইলেই কিন্তু এটা কন্ট্রোল করতে পারবো না। আপনি যদি মনে করি, অনেকে আমাকে বলে এটার জন্য আন্দোলন করতে হবে, এটার জন্য অনেক কিছু করতে হবে, এটা আসলে আমার মনে হয় আন্দোলন করে এটা ঠেকানো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। পেঁয়াজের দাম আমরা আন্দোলন করে কেউ কমাতে পেরেছে? এই যে আপনি দেখেন বাসের ভাড়া না, পারলাম না। আপনার ডাবল করা হলো, এই বাসের ভাড়াটা ডাবল করা হলো, কোন আন্দোলন কেউ করতেছে? কেউ করছে? আপনি কি মনে করেন আন্দোলন করে এগুলো এই দেশে ঠেকানো সম্ভব এখন? না, সেই পরিবেশ পরিস্থিতি আছে দেশে? এটা কোনোদিন সম্ভব না। এই সম্পূর্ণ না, প্রক্রিয়াটা ঘটে আসলে আপনার চাহিদা না। এবং যোগানের উপর বেসিস করে। চাহিদা এবং যোগানের উপর বেসিস করে এই দামটা হয়। এখন হুম, আপনার হুম, হুম। যারা আমদানিকারক তারা যদি আপনার একটা ঐক্যবদ্ধ হয়ে তারা যদি এই দামগুলা বাড়ায়, এইটা আমাদের জন্য মারাত্মকভাবে এই এফেক্ট গুলা করে। আমরা গভর্নমেন্টের কাছে বলে আসছি, কিন্তু এটার সঠিক কোনো সমাধান আমরা পাইনি। এটা পাওয়াটাও ডিফিকাল্ট। এটা এটা অর্থনৈতিক মুক্তধারার অর্থনীতিতে এটা এভাবে ইয়ে করাটাও খুব ডিফিকাল্ট। হ্যাঁ, গভর্নমেন্ট যদি একমাত্র ভর্তুকি দেয়, ওই যে টিসিবিতে যেরকম চাল দিচ্ছে এখন, গভর্নমেন্ট যদি এরকম সিস্টেম করে খামারিদেরকে যদি এরকম ধান, কুড়া, ভুসি যদি এগুলো দিতে পারতো, তাহলে হয়তো জিনিসটাকে সমাধান করা যেত। বাট এটা আসলে মনে হয় সম্ভব হবে না। তারপরে দেখেন, খামারিরা যদি আমাদেরকে সত্যিকার ভাবে এখন এই ধান গমের অল্টারনেট কিছু একটা খুঁজে বের করতে হবে। যে গমের ভুসি খাওয়াই যে আমাকে গরু পালতে হবে, গমের ভুসি ছাড়া যে আমার চলবে না, এই অল্টারনেটিভ আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে। যে কিভাবে আমরা কম খরচের মধ্যে গরু লালন পালন করতে পারি। হুম? আর আর খামারিদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জি, আমরা বুঝতে কিন্তু পারছি ঐক্যবদ্ধ ভাইয়া। থাকতে পারি না। হ্যাঁ, একটা উপজেলা, মনে করেন একটা সিম্পল একটা উপজেলা 10 জন খামারি একত্রে থাকতে পারে না। তারা বিভিন্ন ইস্যু নিয়ে এর ওর পিছনে লাগতেছে, এর সাথে ওকে ইয়ে করতেছে। আর আমাদের মানসিকতাটা এরকম হচ্ছে অনেকের, যে গভর্নমেন্ট সাহায্য দিবে, এখন আমরা একত্রিত, সাহায্য নাই, সব বিচ্ছিন্ন। এই মানসিকতাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যে কে সাহায্য দিল, আপনি কি বের পেলেন আসতে না হবে। জি, পেলেন, এগুলো চিন্তা না করে আপনি আমি একত্রিত হয়ে কি করতে পারছি, জি, এটা হচ্ছে এখন চিন্তা করাটা ইম্পর্টেন্ট। যে কারণে আমি বারবার শিক্ষিত ছেলেদের সব কথা বলি ইম্পর্টেন্ট। যে একটা উপজেলায়, আমি আমাদের কয়েকটা উপজেলা আছে যেখানে আপনি জানেন যে কিছু শিক্ষিত ছেলে পেলে উদ্যোগ নিয়ে তারা কিন্তু ভালো ভালো কাজ করছে। তারা প্রথমে আপনার আহ, চেষ্টা করেছিল যে আমরা সবাই মিলে একত্রে কাজ করব, একটা ভালো কিছু হবে। কিন্তু সবাই মিলে একত্রে কাজ করাটা, এটা ভেরি ভেরি ডিফিকাল্ট। কেউ ডিফিকাল্ট। একে অপরের দোষ ধরতেছে, কেউ এটা করবে তো ওটা করতে দিবে না, কেউ মানে এই নানান সমস্যা। যে কারণে আমি এখন পরামর্শ দিই সত্যিকার ভাবে যে এক একটা উপজেলায় সমমনা 2 জন 3 জন যারা আছো, খামার করছো, তোমরা একত্রিত হও, একত্রিত হয়ে নিজেরা বিনিয়োগ করো, ভালো কিছু তৈরি করো, আশেপাশে প্রান্তিক খামারিদের দুধগুলো সংগ্রহ করো, প্রসেস করো, তোমরা নিজের ব্যবসায় উন্নয়ন করো, মানুষদেরকেও সহযোগিতা করো। ফরিদপুরে এবং পাশাপাশি আরো কয়েকটা উপজেলা ট্রু। আমাদের বুঝতে অ্যাসোসিয়েশনের, পারছি ব্যাপারটা। জি ভাইয়া। আপনার আচ্ছা। উপজেলা কমিটি অ্যাসোসিয়েশন যারা আছে, তারা গভর্নমেন্টের কাছে গেছে, প্রাণী সম্পদ অধিদপ্তরের যিনি দায়িত্বে আছেন ওই উপজেলার, তার কাছে গিয়েছে। ওখানে গিয়ে তারা সরকারের কাছে, ওখানকার তার মাধ্যমে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মাধ্যমে তারা ডিসির কাছে আবেদন করেছে যে আমরা একটা সরকারি জায়গা চাই, যে জায়গাতে আমরা একটা কৃষকের হাট, মানে বাজার বা একটা কর্নার, একটা জায়গা আমরা বরাদ্দ চাই, যেখানে আমরা আমাদের খামারিদের নিজস্ব দুধ, মাংস এগুলো আমরা বিক্রি করবো। অলরেডি তারা জায়গা পেয়ে গেছে গভর্নমেন্ট থেকে, এবং তারা নিজেরা সুন্দরভাবে দোকান তৈরি করেছে, মেশিনারিজ কিনেছে, তারা নিজেরা নিজেদের ব্যবসার উন্নয়ন করতেছে, নিজেরা লাভ করতেছে, আশেপাশের খামারিদের দুধও তারা কিনতেছে। এইভাবে আমাদেরকে আগাইতে জি হবে। ভাইয়া, আমি বুঝতে এখন পারছি ব্যাপারটা। আমার সাথে কজন আছে, কজন না আছে, এগুলো চিন্তা না করে আপনাকে সামনের দিকে আগাতে হবে। এখন
ইন্ডিয়ান মাংসের দাম কম, আমার মাংসের দাম বেশি, এই কথাটা আপনাকে বললাম যে আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছি। এই পিরিয়ডটা শেষ হয়ে গেলে আমাদের মাংসের দাম অবশ্যই অবশ্যই কম হবে। আমাদের কয়েকটা দাবি দেওয়া ছিল গভর্নমেন্টের কাছে। আমাদের যে বিদ্যুৎ বিল, পানির বিল, ইনশাল্লাহ। হুম, এগুলা এগুলা আমরা আমরা কিন্তু করছি মানে কৃষি কাজ, কিন্তু আমাদের কিন্তু বিল দিতে হয় বাণিজ্যিক। এই বিলগুলো যখন এগুলো আমার পণ্যের জি দামে এফেক্ট করছে না? অবশ্যই এফেক্ট করছে। আপনি জি জি অবশ্যই। একজন একজন খামারিকে তাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, এই ইনকাম ট্যাক্স গুলো হুম। মওকুফ করা উচিত, তাহলে পণ্যের দামটা কমতে পারে। পশু খাদ্য এরকম টিসিবির মতো এরকম গভর্নমেন্ট আমদানি করে খামারিদেরকে সুলভ মূল্যে দিয়ে কেনে, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনার এই দামগুলো কমে গেছে। এখন এই সদিচ্ছা না থাকলে তো আসলে আগামীটা ডিফিকাল্ট, গভর্নমেন্টের যদি সদিচ্ছা না থাকে। তবে আমি আশাবাদী এমরান আমাদের ভাই, আপনার কাছে শিক্ষিত একটা ছেলে কোশ্চেন যারা আমার। আছেন। জি জি, জি বলেন। জি। তো আমার কাছে যে কোয়েশ্চেনটা ছিল, আমি প্রথমে যখন তখন আমাদের বগুড়ার থেকে আমাদের রাহাত ভাই আসছিলেন আর কে এগ্রোর ওনার। তো একটা ডিফারেন্সের কথা বলতেছে যে আহ, ঢাকার বাহিরে দুধের দাম খুবই কম এবং ঢাকার ভিতরে দাম বেশি। এই ডিফারেন্সটা কেন? আমরা কেন আমাদের ইয়েতে পারতেছি না, আমাদের লোকালে আমরা কেন পারতেছি না যে একই একটা ইকুয়াল ব্যালেন্স আনতে, যেটা বিদেশে দেখা যায় যে সব জায়গায় দাম কিন্তু একই, কোনো জায়গায় দাম বেশি বা কম না, উৎপাদন যেখানেও বেশি আবার যেখানেও কম, দামটা একই। এটা কেন আমরা পারতেছি না এই লেভেলটাকে ক্রিয়েট করতে মানুষের ভিতরে? আমাদের আমরা ফরওয়ার্ড লিঙ্কেজ ব্যবসায় আমাদের প্রচুর প্রচুর ইনভেস্টমেন্ট দরকার। একজন বেকার ছেলে সবার আগে চিন্তা করে আমি একটা খামার করবো, কিন্তু তার খামার করার জন্য ফিজিবল কিনা, সে যে এলাকায় থাকে সে এলাকার পারিপার্শ্বিক অবস্থা, তার নিজের আর্থসামাজিক অবস্থা, সবকিছু মিলিয়ে তার জন্য খামার করাটা ফিজিবল কিনা, এই ফিজিবিলিটি অ্যানালাইসিস কেউ করে না। আমি অমুক ভাইকে দেখছি খামার করে হুম। এত টাকা দামে গরু বিক্রি করছে, বাপরে বাপ, তখন ক্যালকুলেটরে হিসাব করে তো 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 মিনিমাম 4 লাখ টাকা লাভ হয়েছে একটা গরু বিক্রি করে, তাহলে আমিও খামার করে বিক্রি করব। ব্যাপারটা হয়ে গেছে ক্যালকুলেটর বেসড। যে একটা ব্যবসায় ইনভেস্ট করার আগে এটার যে কিছু প্রজেক্ট ফিজিবিলিটি অ্যানালাইসিস করা দরকার, অ্যানালাইসিস গুলো আমরা করি না। আমরা আমার পাশে কে কি করে আমরা হয়তো সেটা দেখে বিনিয়োগ করে ফেলি। দুধের দাম, ঢাকার মানুষজন দুধ পাচ্ছে না, আর আমার প্রান্তিক পর্যায়ে কৃষক আপনার দুধ 10 টাকা দামে বিক্রি করছে, দুধ ফেলে দিচ্ছে। এর একমাত্র কারণ আমাদের ফরওয়ার্ড লিঙ্কেজ, মার্কেটিং এবং সেলিং, সেলস, এই রিলেটেড কোম্পানিগুলো আমাদের দেশে একদম কম। আমরা এই নিয়ে কাজ করি না। হুম। এখন যে কারণে আপনি দেখেন এই লকডাউন সিস্টেমে কিন্তু মানুষের চোখ কিন্তু খুলে গেছে। মানুষ কিন্তু এখন দেখতে পাচ্ছে, বুঝতে পারছে যে আমরা কতটা অসহায় যদি আমাদের বিক্রি বন্ধ হয়ে যায়। তবে এটাও সত্য যে আপনার যে উৎপাদক তার পক্ষে আবার মার্কেটিং করা এটা পসিবল না, কারণ এক পক্ষ উৎপাদন করবে, একটা মিডলম্যান থাকবে যে এটাকে মার্কেটিং করবে। এক আমি পক্ষ কিনবে। হ্যাঁ, এক পক্ষ কিনবে। তো আমি জি এই লকডাউনের এই এই পরিস্থিতি, এই করোনা পরিস্থিতি কিন্তু আমাদের কিন্তু অনেক চোখ কিন্তু খুলে দিয়েছে মানুষজনের। আপনি দেখেন, আমি তরুণ উদ্যোক্তাদের বলতে চাই যে আপনারা শুধু খামারের দিকে মনোযোগী না হয়ে আপনারা এই ফরওয়ার্ড লিঙ্কেজ ব্যবসাতে আপনারা ইনভেস্ট করেন। খামারিতে দুধটা আপনি কেনেন, প্রসেস করেন, প্যাকেজ করেন, ব্র্যান্ডিং করেন, করে প্রত্যেকটা উপজেলায় দেখবেন শহর আছে, শহরগুলোতে নিয়ে আপনারা সুন্দরভাবে বিক্রি করেন। এই উদ্যোগগুলো আপনারা নিতে পারেন। তো তাহলে দেখবেন যে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
একটা গরু বিক্রি করে যে লাভ হয় তার থেকে অনেক বেশি আপনি খুব স্বাচ্ছন্দ্য নিয়ে, কম টেনশন নিয়ে আপনি কিন্তু এই প্রসেসিং কাজগুলো করতে পারেন, হোম ডেলিভারি কাজগুলো করতে পারেন, নিজস্ব একটা মার্কেটিং, সেলস, ব্র্যান্ড কোম্পানি দাঁড় করতে পারেন। খামারিদের দুধ, মাংস, ডিম আপনি ক্রয় করবেন, ক্রয় করে আপনি মানুষের কাছে হোম ডেলিভারি দিতে পারেন, পৌঁছাতে পারেন। অনেক আমি খামারিদেরকে দেখি, কিছু কিছু ভাইরা আছেন যারা অন্যদের দুধ কিনে এনে বা অন্যদের তৈরি করা মিষ্টি, প্রান্তিক পর্যায়ের একজন হয়তো কোনো একটা সিরাজগঞ্জের অমুক জায়গার একজন একটা দোকানের মিষ্টি তারা তৈরি করতেছে, খুব নাম করা। আমাদের যে অনলাইন যে শপগুলো আছে তারা সেই মিষ্টিগুলো এনে মানুষের কাছে কাছে বিক্রি করছে না? তো এরকম অনেক, কেউ যদি কাজ করতে চায়, কেউ যদি কাজ করতে চায়, এরকম অনেক ভালো ভালো আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক খামারি আছে, খুব ভালো ভালো জিনিস তৈরি করে। আপনি চাইলে তাদের পণ্যগুলো এনেও কিন্তু আপনি বিক্রি করতে পারেন। এটা অ্যাবসলিউটলি একটা মার্কেটিং এবং সেলস এর একটা নিউ আইডিয়া। আপনি একটা ব্র্যান্ড ডেভেলপ করবেন, কোয়ালিটি মেনটেন করবেন, সার্ভিস মেনটেন করবেন এবং আপনি কাজগুলো করবেন সুন্দরভাবে। এইগুলো আমাদের এখন ভীষণ ভীষণ দরকার। আমি অনুরোধ করব সবাইকে এই সেক্টরে, এই ফরওয়ার্ড লিঙ্কেজ বিজনেস আপনারা ইনভেস্ট করেন। এই এখন নিজের সামনে কোরবানি আসতেছে, এই কোরবানিতেও কিন্তু আপনার অজস্র অপরচুনিটিজ আছে কিন্তু কাজ করার। হ্যাঁ, এখন কিন্তু মানুষজন আপনার হাটে গিয়ে অনেকে গরু কিনতে একটু চিন্তা করবে। হ্যাঁ, অনেকে দেখবেন যে খামারে যাইতে চাবে, খামার থেকে গরু কিনতে চাইবে, অনেকে অনলাইনে গরু কিনতে চাইবে, অনেকে এরকম প্রপোজালও দিবে যে আচ্ছা আপনি আমার অনলাইনে তো গরুটা কিনলাম বা আপনার খামার থেকে তো গরুটা কিনলাম, আপনি প্রসেস করে আপনি আমার বাসায় পাঠিয়ে দিন। এরকমও অনেকে চাইবে। অনেকে আবার এরকমও বলবে যে আচ্ছা আমি তো এবার আর্থিক সমস্যা, আমাদের বেতন পাইনি বা বোনাস পাইনি, ইনকাম কম হয়েছে, আমি একটা গরু ভাগ দিতে চাই। হ্যাঁ, আপনি এই নেন 10,000 টাকা, একটা গরু ভাগ আপনি আমার জন্য রাখবেন, গরুটা জবাই দিবেন, এক ভাগে যে মাংসটা থাকবে এটা আপনি আমার কাছে পৌঁছে দিবেন। এরকম অনেকে চাইবে। অনেকে চাইবে যে ভাই আমার গরুটা আপনি কিনে প্রসেস করে গরিবের ভাগটা ডিস্ট্রিবিউট করে বাকিটা আমাকে দিবেন, এই সহযোগিতা করবেন। এরকমও অনেকে চাইবে। আমরা তো এই সিচুয়েশনে, আপনি বিদেশে কিন্তু সব জায়গায় গরু কোথায় জবাই হচ্ছে যার সাথে নাম হয়তো দিয়ে আসতেছে, স্লটার হয়ে মাংস বাসায় চলে আসতেছে। হ্যাঁ, আমাদের এই যান্ত্রিক শহরে, হ্যাঁ, দেখবেন যে এই জিনিসগুলো যখন মানুষ এই যে এবার একটা টেস্ট পাবে যে অনলাইনে গরু কেনার, হ্যাঁ, তারপরে মাংসটা প্রসেস করে বাসায় আসতেছে, আহ কাউকে দায়িত্ব দিচ্ছে, সে গরিবদের মাঝে বিতরণ করছে, এই জিনিসগুলোর স্বাদ যখন মানুষ একবার পাবে যে না, হ্যাঁ, সাকসেসফুলি আমার দেশের এন্টারপ্রেনিউর যারা এই ব্যবসা শুরু যারা করতেছে বা যাদেরকে দায়িত্ব দিয়েছিল তারা সুন্দরভাবে কাজটি সম্পন্ন করতে পেরেছে, তখন কিন্তু দেখবেন এই কাস্টমার কিন্তু আপনার কাছে আবার আসবে পরের বছর, আরো বিভিন্ন সেবা কিন্তু চাইবে। মানুষের কিন্তু এখন এত সময় নাই। হ্যাঁ, এত কিন্তু সময় নাই। আমার আমার বাবা কিন্তু বাবাকে, আমার বাবাদের যে তারা যে টাইপের ছিল, আমরা কিন্তু হয়েছে একটু অন্য টাইপ। আবার আমার বাচ্চারা কিন্তু হবে আরো ফাস্ট। হুম, আমরা কিন্তু এখন আমার বাবারা কিন্তু আপনি দেখবেন যে তারা কিন্তু বাজারে গিয়ে দেখে শুনে অনেক যাচাই বাছাই করে তারা বাজার করতে পছন্দ করতো। আবার আমরা কিন্তু হয়েছি মাঝামাঝি, আমরা হোম ডেলিভারিও নেই, বাজারেও যাই। আবার আপনার আমার বাচ্চার কাছে যে দেখবেন তারা হোম ডেলিভারি ছাড়া কিছুই বুঝবে না। তো বিজনেস কিন্তু আপনাকে সামনে, হ্যাঁ, তো এগুলাকে যতটা সুন্দরভাবে আমরা কাস্টমারদের কাছে প্রেজেন্ট করতে পারবো, বিশ্বস্ততা অর্জন করতে পারবো, আমাদের কোরবানিতে হিউজ অপরচুনিটি আছে কাজ করার। তখনই এটা। ইমরান ভাই, আপনার কাছে এটা আমার জানার ইচ্ছে মানে জানার ইচ্ছা, আপনি যেটা বলতেছেন এখন অনলাইন বিজনেসটা, হ্যাঁ, আমাদের দেশে খুব ডেভেলপ করতেছে এটা থ্রু আউট এভরি সেক্টর, গার্মেন্ট, মিট, এটা হোক গিয়ে, কিন্তু এরপরও কেন দেখা যাচ্ছে যে হয়তো যাদের ঢাকার ভিতরে বা বড় বড় যারা ফার্মিং করতেছে তারাই, মানে এখন এমন কিছু আমার কোয়েশ্চেন আসে বা মানুষ এগুলো করে ভাই কৌতূহল হিসাবে, এটা আমি তারপর জিজ্ঞাসা করি, ক্লারিফাই করা উচিত। সবাই মনে করতেছে যারা ঢাকার ভিতরে আছেন বা যারা একটু বড় লেভেলে ফার্মিং করেন,
বা একটু মানে চেনা জানা পরিচিত আছে, এই মানুষগুলো আগায় থাকে। কিন্তু এন্ড অফ দ্য ডে দেখা যাইতেছে যারা মনে করেন একদম লোকাল খামারি, তারা হয়তো ফ্রন্ট লাইনে আসতে পারতেছে না বা তাদের কোনো একটা সমস্যা বা কিছু একটা হইতেছে। এগুলা আপনারা কিভাবে দেখতেছেন? মানে তাদেরকেও তো আনতে হবে। বা আপনি যখন দেখেন হাটের অবস্থাটা বলি আমি একটু আপনাকে। হাটও এখনো অনেক আমাদের খামারি ভাইরা আসেন যারা বাইরের থেকে আসেন, অনেক দূরের থেকে। কিন্তু এন্ড অফ দ্য ডে যখনই আমরা নিউজ দেখি বা আমরাও হাটে ঘুরতে যাই, তখন আমাদের ভিতরে সবাই বলে, "আরে ওই খামারের একজন দেখলাম কুষ্টিয়ার থেকে আসছে, তার গরু একটাও বিক্রি হয় নাই। তার গরু হয় নাই।" এতে তো তাও খুব ক্ষতি তাদেরও ফার্মিং এ। তো তারাও তো এটার থেকে সরে যাবে একদিন না একদিন যদি এইভাবে চলতে থাকে। তো এগুলা কিভাবে আপনি বা আপনাদের অ্যাসোসিয়েশন এগুলা কিভাবে ট্যাকেল করার চেষ্টা করতেছেন জানি সবাই সুন্দরভাবে ব্যবসা করতে পারে এবং ইকুয়ালি ব্যবসা করতে পারে? এটা প্লিজ আপনি যদি বলতেন। হুম। এখানে ভালো প্রশ্ন এটা। দেখেন, আমি মনে করি জি। আপনি যখন একটা বিজনেস শুরু করবেন, হুম, হুম। তখন আপনাকে শুরুতে মাথায় রাখতে হবে যে আপনার এই পণ্য আপনি কার কাছে বিক্রি করবেন। রাঙামাটির এক ভদ্রলোক, ইমরান ভাইয়ের এখানে বড় বড় গরু তৈরি হয়, উনি এসে দেখে গেছে, উনি ওখানে গিয়ে সে ফার্ম করছে। এখন গরু তো বিক্রি তৈরি করার পরে এখন সে গরু আর উনি বিক্রি করতে পারে না। এই এই ভুলের দায়িত্ব কে নেবে? আপনাকে এতটুকু চিন্তা করতে হবে। সবার প্রথম আপনাকে ভাবতে হবে যে আমার খামারটা যেখানে, আমার আশেপাশের কাস্টমার কারা, তাদের চাহিদা কি, তারা কি টাইপের গরু পছন্দ করে, তারা কত দামের গরু তারা কিনতে তারা চাইবে, তাদের ইনকাম লেভেল কতটুকু। ইচ্ছুক। আপনাকে সবার আগে হুম। সেই লোকাল বাজারকে আপনার ধরতে হবে, তাতে আপনি যত বড় কোম্পানি হন না কেন। বিদেশ থেকে অনেক বড় কোম্পানি, আমি নাম না বলি, তারা ঢাকার জি, বাইরে অনেক বুঝতে বড় পারছি। ফার্ম করছে, অনেক বড় ফার্ম করেছে। কই তারা চাইলে পারে না এখনই ঢাকায় এনে তাদের গরু, তাদের দুধ মাংস বিক্রি করতে? তারা কিন্তু করছে না। তারা কিন্তু তাদের লোকাল মার্কেটকে আগে ধরার চেষ্টা করছে। দিজ আর দ্য স্ট্র্যাটেজিস, এগুলা কিন্তু বুঝতে হবে। এখন হ্যাঁ, ঢাকার যে ক্রেতা, ঢাকার খামারি যারা আছে, তাদের সব গরু দিয়ে কি ঢাকার ক্রেতাদেরকে স্যাটিসফাই করা যাবে? না, এর সংখ্যা খুবই কম। ঢাকার খামারিদের যে গরু সংখ্যা খুবই কম ঢাকার ক্রেতাদেরকে স্যাটিসফাই করার জন্য। সেক্ষেত্রে ঢাকার বাইরে থেকে অবশ্যই গরু আপনার আসতে হবে এবং আনা প্রয়োজন। আপনি একটা ব্যবসা শুরু করার আগে আপনি বড় খামারগুলো ভিজিট করে আপনি দেখলেন সেখানে অনেক দামি দামি গরু বিক্রি হয়। এর সংখ্যা কতটুকু আপনি হুম, বলতে পারবেন? আমরা কেউ চিন্তা করি যে টোটাল এই বাংলাদেশে যে পরিমাণ গরু বিক্রি হয় এবং ঢাকা বেস যে খামারি যারা এক্সক্লুসিভ গরু তৈরি করে, এর সংখ্যা 1%ও না। দিস ইজ বিলো 1%, দিস ইজ বিলো 1%। এখন এই 1%-এর এফেক্ট ইকোনমিতে ইজ ভেরি নমিনাল, খুবই কম। ম্যাক্সিমাম গরু সংখ্যা বা গরু যেগুলো তৈরি হয়, আপনাদেরকে যখন আপনি সার্বিক দেশের সংখ্যা নিয়ে চিন্তা করবেন, আপনাকে একটু প্রান্তিক পর্যায়ে কৃষক আমাদের, তারা কি করছে, তাদের কি টাইপের গরু, তারা কত দামে বিক্রি করে, 85 to 90% গরু আমাদের আসে প্রান্তিক কৃষকের কাছে, যারা ঢাকার বাইরে বিভিন্নভাবে গরু তৈরি করছে। এখন একটা ফার্ম যদি কেউ করতে যায়, তাকে সবার আগে চিন্তা করতে হবে আমি কি ওই 1%-এর সাথে কম্পিটিশন করব, নাকি আমি 99% গরু যারা যে মানে যারা খামারি আছে, যে মানুষের চাহিদা যেটা আছে, আমি তাদের জি। সাথে কম্পিটিশন করব। এইটা আপনাকে প্রথম চিন্তা করতে হবে। এখন আমি যদি চিন্তা করি যে হ্যাঁ, আমি 10 লাখের যে ক্রেতা, আমি তার সাথে কম্পিটিশন করব বরিশালে থেকে, নোয়াখালী থেকে, তাহলে কিন্তু আপনার ডিফিকাল্ট হবে। আপনার কাস্টমার বেস ঢাকায় যিনি আছে, একজন ঢাকার যে 20 লাখ টাকা দিয়ে যে গরু কিনবে, 10 লাখ টাকা দিয়ে যে গরু কিনবে, তাকে যদি আপনি 50,000 টাকা, 1 লাখ 2 লাখের গরু নিয়ে যান, সে কিন্তু স্যাটিসফাই হবে না। হ্যাঁ, সো কাস্টমারের ডিমান্ড, এক্সপেকটেশন,
এগুলার চাহিদা পূরণ করার জন্য কিন্তু আপনাকে বিভিন্ন মানের বিভিন্ন সাইজের গরু তৈরি করতে হয়। এখন আপনার কাছেও 20 লাখের গরু আছে, আমার কাছেও 20 লাখের গরু আছে, ক্রেতা আপনার থেকে নিবে, আমার থেকে নিবে না, হবে না? অবশ্যই হবে। কেন আপনার থেকে নিবে? আপনার সাথে সেই সুসম্পর্ক, হবে, রিলেশনশিপ, হয়, হয়, হয়। দেখা যায় রিলেশনশিপ, লেখাপড়া, ফ্যামিলি বন্ডেজ, আপনার অনেক কিছু ব্যাপার এটার সাথে জড়িত থাকে। হ্যাঁ, and আমরা যদি কেউ আক্ষেপ করি, হ্যাঁ, যে কেন আহ, এত দামে গরু উনি করতেছে, কেন ঢাকার খামারে গরুর দাম এত বেশি, এগুলো জাস্ট একটা মানে বোকার মতো কাজকর্ম। হ্যাঁ, অনেক ওই দিন দেখলাম একজন বলতেছে যে 20 লাখ টাকা দিয়ে গরু না কিনে 20টা গরু কিনতে পারতো, যদি 20 লাখ টাকা দামে গরু কেউ যদি বিক্রি না করতো, তাহলে ওই খামারি মানে ওই ক্রেতা 20টা গরু কিনতে পারতো। তার এতটুকু বোঝার ক্ষমতা নাই যে 20 লাখ টাকা দিয়ে যে গরু যে কিনে, সে 1 লাখ টাকা দিয়ে গরু কিনবে না, হয়তো দেশের বাইরে চলে যাবে ঈদ করতে, আর না হলে সে হয়তো অন্য কোনো চিন্তা ভাবনা করবে। আমার কথা হচ্ছে যে সবাইকে বাজার ব্যবস্থা মানুষের চাহিদা বুঝে সবকিছু করতে হবে। আমরা এখন বিদেশ থেকে গরু করার আনছি, স্টেপ নেওয়া ভারত দরকার। থেকে ভারত থেকে ভারত থেকে গরু আনছি, মানুষজন দেখতেছে আরে এরকম একটা ব্রিড আছে আমাদের বিদেশ থেকে হুম, হুম। আসতেছে, এগুলো এখন আমাদেরকে নিজেদের তৈরি করতে হবে। কত মানুষ এই যে ব্রাহ্মা সিমেন্ট খুঁজতেছে, তারা ভালো গরু তৈরি করার চেষ্টা করতেছে। এই রেভলিউশনটা তো তৈরি হয়েছে মানুষের মধ্যে। হুম, 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 হুম। হ্যাঁ, এগুলো আস্তে 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 দেখবেন ইনশাল্লাহ 1-2 বছরের মধ্যে। আপনি তো এখনই দেখতে পাচ্ছেন যে অনেক আমাদের লোকাল মেড অনেক ব্রাহ্মা গরু আছে এই ইনশাআল্লাহ। কোরবানির জন্য এবার আসতেছে। হ্যাঁ, তো এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আরেকটা আপনি কথা মানে বলে দেখেন না, আমি। জি, 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 প্লিজ, 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 আরেকটা প্লিজ। যেটা মূল কথাটা বলা হয়নি যে প্রান্তিক পর্যায়ে কৃষক, যে তাদের ব্যাপারগুলো কি হবে এখন। আপনি জানেন এই হোম ডেলিভারিতে আমরা দেখেছি একটা মানুষও বড় গরুর মাংস পছন্দ করে না, সবাই দেশি গরু, ছোট সাইজের গরু খোঁজে আপনি যখন মাংস কিনতে যাবেন। তার মানে কি, ম্যাক্স পিপল কিন্তু বড় গরু পছন্দ করে না। জি। হ্যাঁ, আবার সৌন্দর্যের কোরবানিটা হচ্ছে একটা সৌন্দর্য, গরুটা সুন্দর হুম। দেখতে, দামটা কিন্তু ওইটার উপর ডিপেন্ড করে। এখন একজন প্রান্তিক পর্যায়ের যে কৃষক, তার পক্ষে ঢাকার মার্কেটে যদি দাম বেশি থাকে, তার পক্ষে কিন্তু এই বাজারে এসে গরু বিক্রি করাটা, এটা কিন্তু একটা ডিফিকাল্ট ব্যাপার। তো দেখা যায় যে কোনো মধ্যস্থ হুম। কারবারি, মিডলম্যান যারা থাকে, তাদের মাধ্যম দিয়ে তারা কিন্তু গরুগুলা বিক্রি করে। এটা আমি নিজে অনেক খামারির সাথে কথা বলে দেখেছি, খুব কম খামারি কিন্তু আপনার হাতে গরু নিয়ে ওঠে, খুব সংখ্যা খুবই কম। সাধারণত মধ্যস্থ কারবারি যারা আছে, এরাই সাধারণত এই গরুগুলো হাতে নিয়ে বিক্রি করে, এবং দেখা যাচ্ছে যে আপনার ওই শেষ দিন পর্যন্ত ধরে রাখতে চায়, দাম অনেক বেশি দাম ওকে। আহ, দাম চাইতে থাকে, পরবর্তীতে দেখা যায় লোকসান হয়ে যায়। আপনাকে কাস্টমারের চিন্তা করতে হবে, আপনাকে আহ, নিজের কথাও চিন্তা করতে হবে, এমন কোনো দামও চাওয়া যাবে না যেটা আপনার বাজারের বর্তমান যে দামের পরিস্থিতি সেটার বাইরে হয়। এবং এই দামটাও নির্ধারণ হবে যোগান এবং চাহিদার উপর ভিত্তি করে। ঢাকার বাজারে যদি সাপ্লাই বেশি থাকে, দাম কমবে যাবে, ঢাকার বাজারে সাপ্লাই কম থাকলে দাম বেড়ে যাবে। এই অর্থনীতির সূত্রের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যেটা আমরা 2011 এবং 2012 সময় দেখছিলাম, যে 2011-তে কি একটা ডিজাস্টার হয়েছিল, যে মানুষ গরুই পায় না শেষমেশ। ওই গাবি গরু কিনতে হয়েছে 80,000 90,000 টাকা দিয়ে, সেই আমি 9 বছর আগের কথা বলতেছি। আবার তার এক হুম, বছর পরেই যখন প্রোডাকশন লেভেল এতই হাই হইলো যে হাটে আর গরুই নামতে দিতেছিল না। আপনার হয়তো ডেফিনেটলি এটা হুম, মনে আছে ভাই, যে 11 আর 12 হুম, এটা মানে উভয় পক্ষের একটা ডিজাস্টার মোমেন্ট ছিল। 11 ছিল আমাদের জন্য, হুম, 12 হয়ে গেছে উল্টা খামারিদের জন্য। মানে হুম, মানে এক্স্যাক্টলি ফ্লো এক্স্যাক্টলি। হয়েছে গরু, যে পুরোপুরি মানুষ মানে আউট অফ কন্ট্রোল পাইতেছিল না। তো আমরা তো ইচ্ছা আছে, আমরাও যারা গরু পাগল বা যারা গরু কিনে হাটের থেকে, সবাই চায় কমের ভিতরে একটা সুন্দর গরু কিনতে। বাট কিছু হ্যাঁ, কিছু সময় হ্যাঁ, হয়তো একটু একটু ডিফারেন্ট হয়ে যায় সিনারিও গুলা, যে হয়তো ওই যে আপনি যেটা বললেন যে গরুর সাপ্লাই বেশি, দাম কমে গেছে, তখন হ্যাঁ, যে হাটের থেকে কিনে সে আলটিমেটলি কম্পেয়ার করেই তখন খামারের সাথে, যে আমি তো আচ্ছা অমুক একটা গরু কিনছি। হ্যাঁ, যে ওই যে ইমরান ভাই আগে মানে আমাদের মোহাম্মদ ইমরান হোসেন ভাই বলে গেছিলেন তার পর্বে, যে
আমরা যেটা নজর করি ওইটা আসলে ওয়েট নাও হইতে পারে এক। হুম দুইটা গরুর উনি এক্সাম্পল দিছিলেন যে একটা গরু লম্বা একটা গরু খাটো, কিন্তু লম্বা যেটা ওইটার হুম ওয়েট কম, খাটোটার ওয়েট বেশি। এখন হয়তো এটা আমাদের ভিতরে আমাদের যেটা আমরা হয়তো এগুলো বুঝি না দেখেই কিন্তু এগুলা বলি আমরা। তো নাথিং, আমি কিন্তু কাউকে ডিফারেন্ট না, আমিও সেম, আমিও বলতেছি আমিও সেম। কিন্তু এরপরও এখানে অনেক কিছু আসলে জানা আছে, বুঝার আছে আমাদের। যারা ইয়াং যারা আছেন, আহ, সবাই আসলে অনেক সময় যেটা আপনারা দেখেন, আপনারা বলে থাকেন ভাইয়া যে ফুড কস্ট হাই, ফুড কস্ট ইজ ভেরি হাই। আর আমরা বলে থাকি যে সিন্স আমরা হাটে যাই, আমরা খালি শুনতেছি ফুড কস্ট হাই, তো এটা কমে না কেন? আপনি এটার আগেও ব্যাখ্যা দিচ্ছেন যে কেন দামটা কমতেছে না, মানে একটা জিনিসের লিমিটেশন, আউট অফ লিমিট চলে যাইতেছে। তো এখন না, যদি এখানে দেখা এখানে যায় কিন্তু যে এইভাবে যদি এখানে কন্টিনিউ, কিন্তু হ্যাঁ, জি, এখানে কিন্তু হুম, ঢাকার খামারি যারা তাদের কিন্তু কস্টিং একটু বেশি হবে। তার কারণ একটা জায়গার ভাড়া, জি, লেবারদের যে বেতন দিতে হয়, এটা কিন্তু আপনার হুম, অন্য জায়গার মতন না। ঢাকার বাইরে যারা, তাদের পরিস্থিতি কিন্তু এরকম না। ঢাকার বাইরের ক্রেতা, এই ঢাকার খামারিদের কিন্তু এই কস্টিং গুলো অতিরিক্ত বহন করতে হয়। আবার দেখবেন যে ঢাকার ক্রেতারা, তারা কিন্তু ঢাকার খামারিদের থেকে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এর কারণটা কি? এর কারণ সে চাইলেই ওই খামারে যেতে পারছে যখন তখন। অনেকে অ্যাডভান্স কিনে বাচ্চাদের নিয়ে হয়তো ফ্রাইডেতে যাচ্ছে, গরুটার কি অবস্থা দেখে আসতেছে। হ্যাঁ, বা ওই খামারি গরুটাকে কিভাবে লালন পালন করছে, কি খাওয়াচ্ছে, সবকিছুই দেখতে পাচ্ছে। এটা কিন্তু ঢাকার বাইরের খামারি যারা আছে, তার গরুটা কিন্তু সে দেখতে পাচ্ছে না। সাইকোলজিক্যাল অনেক ব্যাপার আছে। যারা একটু বেশি দামি গরু কিনতে চায়, তারা কিন্তু আহ, গরুটাকে কাছ থেকে দেখতে চায় অনেক আগের থেকেই। তাদের সিদ্ধান্তের যে প্রসেস, ডিসিশন মেকিং এর যে প্রসেস, এটা কিন্তু চট করে হয় না। সেই সিদ্ধান্তে কিন্তু সে নিজে থাকে, তার বাচ্চারা থাকে, তার ওয়াইফ থাকে, তার ভাইরা থাকে। একটা বড় দামি গরু যখন নিতে চায়, যে সবাই পছন্দ করছে কিনা, এরকম অনেক ভাবে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়, যেটা কিন্তু ছোট গরুর বেলায় কিন্তু এত সিদ্ধান্ত নেওয়া লাগে না। ঠিক আছে? এখন মানে পছন্দ, হুম, ঢাকার, হ্যাঁ, ঢাকার ক্রেতারা জি, কিন্তু দেখা যায় এই কারণে ওই ঢাকার খামারের দিকে বেশি তাদের আগ্রহ থাকে। এখন এই অ্যাডভান্টেজ গুলা তো আপনার মানতে হবে। যারা ঢাকার বাইরে যারা আছেন, তাদেরকে বিষয়গুলো মানতে হবে। এখন ঢাকার বাইরে থেকে এসে ঢাকায় মার্কেট করা, ঢাকায় ভালো বেশি দামে গরু বিক্রি করা, যেটা ঢাকার খামারিরা পাচ্ছে, ঢাকার বাইরে থেকে এসে এটা করা কিন্তু ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। এটা পুরোপুরি আসলে আহ, অনেক কিছুর উপর আসলে ডিপেন্ড করে। এটা চাইলেই যে কেউ এটা 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 করা চাইলে ডিফিকাল্ট। অনেক কিছু আসলে এগুলো বুঝতে হবে। বোঝানো হ্যাঁ, সম্ভব চাইলেই না। এটা পসিবল না। জি, হ্যাঁ, জি। যে গত আমরা এর আগের বার কোরবানিতে দেখেছি যে ভাইয়া একজন আপনার কাছে যেটা, আহ, একজন খামারি জি, খাটে জি, আক্ষেপ বলেন করে বলেন বলেছিল বলেন। যে ঢাকার গত বছর কোরবানিতে একজন খামারি আক্ষেপ করে বলতেছিল যে ঢাকার ক্রেতারা খারাপ, ঢাকার ক্রেতারা ভালো না। হ্যাঁ, যে সে তার গরু 5 লাখ টাকা তার এলাকায় বলছে, তার গরু 5 লাখ টাকা, তার 5 লাখ টাকা না 3 লাখ টাকা কিছু হবে, এলাকায় বলছে। ঢাকায় গরু আনার পরে সেই গরুর দাম নাকি আরো কম বলতেছে। হ্যাঁ, এখন এই প্রশ্নগুলোর উত্তর আপনি কিভাবে দিবেন? ওই আরেকটা কোন জায়গায় দেখলাম এক খামারি ভাই, কে দিবে? সে অনেক বড়, হ্যাঁ, হ্যাঁ, বড় আপনি গরু করছেন, বড় গরু পরে তার এলাকায় নাকি সেই গরু আপনার 12, 14, 15 লাখ টাকা নাকি হয়তো কেউ একজন বলেছে, কিন্তু সে 20 লাখের কমে বিক্রি করবে না, এই জন্য ঢাকায় নিয়ে আসছেন। এখন এই ঢাকায় আনার পরে এখন ওই দামও সে পাইতেছে না। এর সমাধান আপনি কিভাবে দিবেন বলেন? এটা তো ভেরি ডিফিকাল্ট। ওনাকে তো বুঝতে এটা হবে যে ঢাকার এটা বাজারের, ঢাকার বাজারে যারা 15 লাখ 10 টা 15 লাখ টাকা দিয়ে গরু কিনে, এটা হাট থেকে গরু কেনে না, এটা রিলেশনশিপের উপর বেসিস করে গরু কিনে। অনেকদিন দেখে বুঝে জানে যে এই গরুর মালিক কে। হুম, হুম, হুম। মালিক ভালো হইলে গরু যে ভালো হবে, কোয়ালিটি সম্পন্ন হবে, এটা অনেকেই ভাবে। সম্পর্কের উপর বেসিস করে মানুষ গরু কিনে, এগুলা বুঝতে হবে। জি ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে এটাই বললাম, তারপরে হয়তো অনেকে যারা দেখতেছেন তাদের অনেক কোয়েশ্চেন থেকে যাবে তাদের মনের ভিতরে, যেহেতু এক পক্ষ তো সবসময় ইয়ে হয় না, মানে শান্ত হয় না। তারপরে যতটুকু আমি বলি, ভাইয়া যে কথাগুলো আজকে বলছেন বা বিগত যারা আগের গেস্ট আসছেন সবাই, আমরা চেষ্টা করছেন সুন্দর কথা বলার, মানুষকে বোঝানোর কি আসল বিষয়। ভাইয়াও সেম ওই কাজটাই করছেন। ভাইয়া আমাদের, আপনি এই যে মানে যারা নতুন
ফার্মার হইতে চাচ্ছেন বা যারা ইচ্ছা আছেন এই সেক্টরে আসার জন্য, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? তাদের খামারটা কিভাবে শুরু করলে তাদের একটা ভালো ফিউচার আসলে কেউ বলতে পারে না। এটা আমার পক্ষে না এভাবে বলা। মানে তারা জাস্ট স্টেবল হইতে পারে। একটা মানে একটু বিজনেস করতে পারে মোটামুটি। আপনি কিভাবে এগুলা একটু আইডিয়া দিবেন? একটা ব্যবসা শুরু করার আগে কিছু বিষয় যদি আপনি একটু চিন্তা করে আগান, আমি বিশ্বাস করি আপনার লোকসান হবে না। সে বিষয়গুলো হলো, আপনি যে এলাকায় গরুর হুম, ফ্যাটেনিং দিতে চান বা ডেইরি ফার্ম করতে চান, আপনাকে একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট ফিজিবিলিটি আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এই ফিজিবিলিটি গুলা অ্যানালাইসিস করা ভেরি ডিফিকাল্ট। আমরা ভুল করি কোথায়? আমি যখন অ্যাসোসিয়েশন অফিসে বসি, অনেকেই আসে জিজ্ঞেস করতে। জি। আমি মাঝে মাঝে আমার নিজস্ব কিছু ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করি। আপনার আপনি ফার্ম করবেন, আপনার বাজেট কত টাকা? আপনি চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমি 10 লাখ টাকার বাজেট, আমি গরু কিনবো। 5 লাখ টাকার বাজেট। এখন আপনার 5 লাখ টাকার বাজেট, আপনি মনে করেন খামার হুম, ভিজিট করতে গেছেন, অত্যাধুনিক ফার্ম যেখানে কয়েকশো কোটি টাকা ইনভেস্টমেন্ট। আপনি এমন খামার ভিজিট করতে গেছেন যেখানে আহ, আহ, 20 লাখ 30 লাখ টাকা দামের গরু বিক্রি হয়, তার খাদ্য ব্যবস্থাপনা কি সেটা আপনি দেখতে গেছেন। আপনি তো ভুলটা প্রথমেই করলেন। তার সাথে আপনার ম্যাচ করবে না। আপনাকে শুরু করতে হবে, আপনি যদি 2টা গরু নিয়ে শুরু করতে চান, আপনাকে শুরু করতে হবে আপনার পাশের একজন গরিব খামারি, ও কিভাবে খামারটা চালাচ্ছে সেইটা আপনাকে ফলো করতে হবে। এখন ট্রু। এখন যেমন হুম, ইমরান ভাই, আমি ইমরান ভাইকে দেখেছি যে সে বেস্ট টু বেস্ট কোয়ালিটির খাবার সে কিনে খাওয়ায় তার গরুকে। এটা আমার পক্ষে হয়তো অনেকের পক্ষে পসিবল না। হুম, উনি যেভাবে একটা গরুকে লালন পালন করে, যে ফিড দেয়, যে কোয়ালিটি সম্পন্ন খাবার উনি প্রডিউস করে, এটা আমার পক্ষে অনেকের পক্ষে সম্ভব হুম, না। এখন আমি যদি ওনার রেশন ফলো করতে যাই, আমার কস্টিং হবে অনেক হাই। এটা অনেকে মেনটেন করতে পারবে না কোয়ালিটি। আমি কেন তাহলে, হুম, আমার কি করা উচিত? আমাকে সর্বপ্রথম করা উচিত আমার পাশের খামারি যারা আছে, একজন গরিব খামারি, সে কিভাবে তার গরু লালন পালন করতেছে, সে কিভাবে প্রফিট করতেছে, হ্যাঁ, সে কিভাবে তার দুধ মাংস বিক্রি করতেছে, এগুলো একটু দেখা দরকার সবার আগে। শিক্ষিত ছেলেপেলে যারা আছে তাদেরকে বলবো, আপনারা একটা প্রজেক্ট ফিজিবিলিটি অ্যানালাইসিস করেন। আপনি যদি ফ্যাটেনিং করতে চান বা দুধ করতে চান, আপনি দুধটা কার কাছে বিক্রি করবেন? আপনার ওই এলাকায় কতগুলা খামার আছে? আপনার ওই এলাকায় কত লিটার, কত শত লিটার আপনার দুধ উৎপাদন হয়? এই দুধগুলো তারা কোথায় বিক্রি করে? কে এই দুধগুলা কেনে? কিভাবে কেনে? তাদের পেমেন্ট প্রসেস কি? আমি খামার করে দেখছি আমার সব বাকিতে দিতে হয়, সে বাকির টাকা তুলতে আমার ডান পরে বাইর হয়ে যায়। এরপরে রাগ হুম, করে হুম, হুম, হুম। তাহলে বাকি জি, আর কোনো গরুর দুধ আর বাকিতেই দিব না। জিনিসটা বুঝছেন? মানে সত্যি খামার কথা করাটা বলছেন। যতটা জি, না জি, জি, পেইন, জি, বুঝতে পারছি ভাই। যত পেইন এই দুধ বিক্রি করার পরে বাকির টাকা তোলা, এটা হচ্ছে আরেক যন্ত্রণা। এখন এই জিনিসগুলো আপনাকে, ফার্ম করার আগে এই জিনিসগুলো আপনাকে বিবেচনা করতে হবে, আপনাকে ভাবতে হবে, জানতে হবে। হুম, এখন হুম। অমুক ভাই, আমার পাশের অমুক ভাই ফার্ম করে ফেলছে, আমিও করে ফেলবো। এরপরে দুধ কোথায় বিক্রি করবো জানি না, মাংস কে কিনবে জানি না, এরপরে হাহুতাশ। এইটা করলে কিন্তু আপনি বড় ভুল করবেন। আপনাকে সবার আগে আপনার ক্রেতা কে হবে এগুলো জানতে হবে, এগুলো অ্যানালাইসিস করতে হবে, দেন আপনাকে মার্কেটে নামতে হবে। নেমে সুন্দরভাবে ব্র্যান্ডিং করে, প্যাকেজিং করে মার্কেটে নামতে হবে। আচ্ছা ইমরান ভাইয়া। মানুষ খাঁটি দুধ পায় না জি। বলে মানুষ দুধ খেতে পারে না, এটা বাস্তবতা। খাঁটি দুধ মানুষ পায় না, আপনাকে সুন্দর করে প্যাকেট করে আপনি ব্র্যান্ডিং করে বিক্রি করেন, আপনার অজস্র ক্রেতা আপনি পাবেন। হয়তো যারা দেখছেন এটা থেকে খুব লেসন নিছেন এই ব্যাপারটা নিয়ে ভাইয়ার কথাটা শুনে। আরেকটা 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 জিনিস কোয়েশ্চেন বলি। ভাইয়া, আমি আ- অনেক সময় দেখি আরেকটা আরেকটা জি, আরেকটা একটু বলে নিই জি, জি, যে প্লিজ। হুম, ফ্যাটেনিং যারা আমরা করি, আমরা কেন ওই এলাকার কষাই যে গরুটা দরকার,
কসাই যে গরুটা চায় সেই টাইপের গরু আমরা কেন করি না? এইটা এই ইম্পর্টেন্ট একটা কথা, হ্যাঁ জি বলেন। চিন্তা ভাবনাগুলো আপনাকে এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আপনাকে রাখতে হবে। আপনি কি কোরবানি বেস ফার্ম করবেন, নাকি আপনি রেগুলার বিক্রি করবেন গরুর মাংস? এটা প্ল্যানিং কিন্তু আপনাকে নিতে হবে। আপনি যদি কোরবানি বেস ফার্ম করেন, আপনাকে ধরে নিতে হবে আপনি একটা ঝুঁকির মধ্যে আছেন। আর যদি আপনি রেগুলার মাংস তৈরি করবেন, ছোট ছোট দেশি গরু কিনে আনেন, 3-4 মাস পালেন, 3 মাস পালেন, বিক্রি করে দেন, কসার কাছে বিক্রি করে দেন। এই চিন্তা ভাবনাগুলো যদি না করেন, হ্যাঁ, তাহলে আপনি লোকসানের মধ্যে পড়বেন। এটা একটা বড় পরিকল্পনার ব্যাপার আছে, আলোচনার ব্যাপার আছে, চিন্তা ভাবনারও ব্যাপার হ্যাঁ, আছে। এই কথাটার সাথে আমিও একমত। আমি এই কথাটার সাথে একমত ভাইয়া, যে আপনি ডিসিশন নেওয়া দরকার আগে আপনি কি করতে চাচ্ছেন। ফ্যাটেনিং করবেন না ওই যে কষাই গরু বিক্রি করবেন না কি করবেন, এটা আপনার কথার সাথে আমিও একমত। আচ্ছা ভাই, আরেকটা যেটা আমি দেখি অনেক সময় মানুষ একটা খামার খামার করলে সে এই যে ডিসিশনের ব্যাপারটা বললেন, দেখি দুইটাই একসাথে করতে চায়, ডেয়ারি এবং ফ্যাটেনিং। এই ব্যাপারে আপনি কি বলবেন, একটু যদি শর্টকাটে বলতেন জিনিসটা। যে মানুষ আছে না, আপনি নিজেও দেখেন হয়তো, যে দুইটাই একসাথে করার জন্য পাগল হয়ে যায়। এখন এখন ফ্যাটেনিং ডেইরি একসাথে করা যেতে পারে। ডেইরি ফার্মে যে ছেলে বাছুরগুলো জন্ম হচ্ছে সেগুলাই কিন্তু আপনি ফ্যাটেনিং করছেন। আমার মতে একটা খামার হুম। ডেইরি দিয়ে শুরু করা উচিত। ডেইরি দিয়ে জি। শুরু করা উচিত, সেখানে যে ছেলে বাচ্চাটা আসবে ওটাই আপনার ফ্যাটেনিং এ যুক্ত হবে। আর যদি আপনি মনে করেন আপনি ডেইরি করছেন আর ফ্যাটেনিং করবেন বাইরের থেকে ওকে গরু ওকে। কিনে এনে, আপনি ফ্যাটেনিং করবেন বাইরের থেকে গরু কিনে এনে আর ডেইরি আপনার আছে, বাইরের থেকেও আপনি গরু কিনবেন, সেক্ষেত্রে আপনাকে অনেক প্রিকশন মেনটেন করতে হবে এবং এটা অনেক ঝুঁকিপূর্ণ। হুম। তার কারণ বাইরের থেকে গরু কিনে আসার পরপরই সেই গরুর থেকে নানান রকমের রোগ, এফএমডি, অ্যানথ্রাক্স, এগুলো সহজেই রোগ আপনার জীবাণু রোগ জীবাণু আপনার ওই দুধের গরুতে ছড়িয়ে যাবে এবং তখন দুধের গরুগুলো যদি ছড়ায় এফেক্টেড যায়। হয়ে যায় আপনি মারাত্মক ভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। তো সেক্ষেত্রে যদি ডেইরি এবং ফ্যাটেনিং বাইরের থেকে গরু কিনে এনে যে যদি করতে চায় ফ্যাটেনিং, তাকে অবশ্যই আইসোলেশন একটা সেন্টার রাখতে হবে, কোয়ারেন্টাইন একটা শেড রাখতে হবে দূরে, এবং সেই গরুগুলো এনে প্রথমে কোয়ারেন্টাইন শেডে উঠাতে হবে। সেখানে আপনার এটাকে 15 দিন 1 মাস রেখে রোগমুক্ত করে এরপরে আপনাকে মেইন শেডে আনতে হবে। এভাবে যদি না করে যে তাহলে খামারি ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমি সত্যি কথা ভাই, আমি আমি বলবো কিছু আপনার সাথে বলে আমি যারা তাদের সাথে দুষ্টামি করছি, বাট আজকে আমি মানে আমি কেন জানি ফিল লাগতেছে ইটস ভেরি সিরিয়াস এন্ড ইম্পর্টেন্ট হোয়াট এভার ইউ সেইং টুডে। টু বি অনেস্ট, আমি মিথ্যা তো বলবো না। আচ্ছা। কারণ আজকে যেগুলো আপনি বলছেন অনেক কিছু এখান থেকে অনেক যারা দেখছেন শিখতে পারতেছেন, জানতে পারতেছেন। কারণ আপনারা যেভাবে এক্সপিরিয়েন্স হয়েছেন, এটা একদিনে হয় নাই কেউ। একটা ডেভেলপ করতে 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 আপনি আজকে এই জায়গায় আসছেন। হয়তো আপনাদের অনেক বাধা ছিল, অনেক ইয়ে ছিল। যারা দেখছেন আমি বলবো সত্যি কথা অনেক কিছু তারা হয়তো জানতে পারছেন। কারণ একটা ফার্মিং করা আসলে এতটা সহজ না। আমিও যেটা বুঝি আজকে গরু পাগল হয়ে, যে একটা ফার্মিং করাটা এতটা সহজ না, এতটা ইজি না। এখানে অনেক স্টেপস আছে, অনেক কিছু প্রিকশনস আছে যেগুলো নিতে হয়। আমাদের মানুষ এটা আসলে বুঝে না। যে হয়তো ওই যে আপনি যেটা বললেন, পাশে কে উনার কোনো হিস্ট্রি না চেক করেই বা উনি কিভাবে উঠছেন ওইটা না দেখেই আমরাও নেমে পড়ি। টাকা হয়তো আছে বা যেটাই হোক ওইটা নিয়ে আমরা করতে, কিন্তু পরে আর আইডিয়া নাই যে আমার দুধ কোথায় বিক্রি করব, আমার মাংস কোথায় আমি সেল করব, আমার কাস্টমার কারা। সব কারণেই আমাদের দেশের অনেক জায়গায় অনেক মানুষ লস খায়, যেটা আমি এখন আমার ফিলিং বলতেছি, পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি। কারণ আমরা হয়তো চিন্তা করি একটা বাজার কেন্দ্রিকই আমরা চিন্তা করি, কোরবানির সময় যাদের কথা বলি ঢাকা কেন্দ্রিক। হ্যাঁ অবশ্যই ঢাকার মার্কেট বড়, কিন্তু আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না যে ঢাকার মানুষও কিন্তু সবই বড় গরু কিনে তাও না। হুম। আর যেহেতু এখন একটা কম্পিটিশনের সময় চলতেছে, এখন একটা মানে ঢাকার ভিতরে অনেক ফার্ম হয়েছে মন মতো। ওই যে আপনি যেটা বললেন 20 লাখ টাকা দিয়ে গরু বানায় আনছে, 20 লাখ টাকা দাম চেয়েছে, কিন্তু এটা বিক্রিও করতে হবে আপনার পাশাপাশি। ইটস নট এ ইজি ম্যাটার। তো আমি বলবো এটা ডেফিনেটলি যারা দেখছেন আজকের লাইফটা বা ভাইয়ার কথা যারা শুনছেন অনেকটা হেল্পফুল হবেন। আমি টু বি অনেস্ট, যারা ইয়াং আছেন আমাদের মতো অনেক জ্ঞান নিছেন এখান থেকে, এটা সত্যি হেল্পফুল হবেন। ভাইয়া আপনার স্বপ্ন ডেইরি নিয়ে কিছু বলেন, আপনার প্ল্যানিং কি? আপনার প্ল্যানিং কি এখন একটু শুনি।
আমার স্বপ্ন ডেইরি তো অনেক চড়াই উতরাই। এর এর গল্প বলতে গেলে হয়তো আরো অনেক জি, সময় লেগে যাবে। তারপর আমি বলি। আমার বেসিক্যালি শুরু হচ্ছে জি। 2009 এর দিকে। I starting with culture fish. আচ্ছা, একটু আপনাকে ইন্টারাপ্ট করি। আমি একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করি। টুটুল ভাই আসছিলেন, একটা কথা বইলা গেছেন যে আপনি আপনার চাকরি ছেড়ে দিছেন সামথিং এই ফার্মিং এর জন্য। তো হ্যাঁ, আপনি আপনি এবার একটু ক্যারি করেন প্লিজ। এটা একটু ক্যারি করেন। আমাদের কাছে সময় বেশি নাই। আপনার কাছ থেকে একটু স্বল্প সময়ের ভিতরে শুনে একটু এই ইন্সপায়ার হই আমরা। তো 2009 তে ইনশাআল্লাহ আমরা ই 2000 করব। জি। 2009 তে আমি প্রথম ফার্মিং শুরু করি এবং সেটা ছিল আমার একটা ফিশ প্রজেক্ট। আমার ছোটকাল জি। থেকেই আপনার অ্যাগ্রো বেসড কাজের হুম, মানে পশু পাখি এগুলো নিয়ে মাছ আমার প্রচন্ড একটা ঝোঁক কাজ করতো। তো আমি বাংলাদেশে মানে হুম, টপ গ্রেডেড মাল্টিন্যাশনাল ফরেন যত ব্যাংক আছে আমি সবগুলোতে কাজ করেছি এবং I was in quite a good position in the bank. তো আমার একটা প্রবলেম হলো যে আমি যখন যে কাজটা করি তখন সেটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করি এবং বেস্টটাই দেওয়ার চেষ্টা করি ওই কাজগুলোতে। তো ব্যাংকে যখন ছিলাম সেখানে আমার ভালো কাজ করতাম কিন্তু মনের মধ্যে একটা ক্ষুধা সবসময় থাকতো যে মানে যা চাই মানে মন যা চায় হয়তো সেটা করতে হচ্ছে না বা হয়তো পারছি না। তখন ওই আস্তে আস্তে আমার এক ফ্রেন্ড ছিল। তো ও তখন আমাকে আহ, একটা প্রজেক্ট দেখাতে নিয়ে যায়। বলে যে আমার এখানে ও আমার ও একটা প্রজেক্ট ওখানে করেছে ফিশের। আমার বলে তুমিও এখানে একটা জায়গা নিয়ে নাও। হ্যাঁ, তাহলে আমরা দুই বন্ধু একসাথে আসতে পারবো। হ্যাঁ, মজাও হবে আর ইয়েও হবে। তো হুম, তখন আমি অ্যাকচুয়ালি এই 2009 এর দিকে আমি ফার্ম শুরু করি। প্রবলেম ছিল যে এই কৃষিকাজ, এই ফার্মিং এটা যে এত ডিফিকাল্ট। হ্যাঁ, তখন আমি এই এখনকার নতুনরা যেরকম বুঝতেছে না তখন আমি এরকম বুঝতাম না। তখন আমি ভাবতাম যে আমার ওই ফটিক আছে, কর্মচারী আছে, ও বুঝলেই তো হয়। হ্যাঁ, বাট মানুষ যে আহ, আপনার ক্ষতি করতে পারে, আপনাকে বিপদে নিতে পারে, হ্যাঁ এই জিনিসগুলো তখন খুব কম বুঝতাম। ব্যাকরণ 17 বছর চাকরি করেছি, ঠিক আছে। তো তখন সেগুলো হলে বুঝতাম না, তখন ভাবতাম যে বন্ধু আছে, বন্ধু দেখতেছে, অসুবিধা নাই, কর্মচারী আছে, কর্মচারী দেখতেছে। তো আমি তখন প্রায় অলমোস্ট আমার প্রথম বছর লোকসান হলো। তো পরে বুঝলাম যে না, প্রথম বছর হয়তো লোকসান হতে পারে, দ্বিতীয় বছর ঠিক হবে। তখন আমাকে অনেকজন বুঝালো যে না ঠিক আছে, এটা তো হয়, 1-2 বছর লাগে এটাই হতে। তো আমি না এত কিছু সত্যিকারের ভাবে চিন্তা করি না, আর চিন্তা করার হুম, সময় ছিল না, কারণ ব্যাংকে চাকরি করতাম, প্রচন্ড ব্যস্ততায় থাকতে হতো, ওই যখন যে টাকা পয়সা লাগতো দিতাম। উইদিন 3 ইয়ার্স আমি দেখলাম আমার প্রায় 1,20,00,000 টাকার মতো লোকসান। তো ব্যাংক লোন ছিল, অনেক টাকা ব্যাংকের লোন ছিল, স্টিল আমার ব্যাংকের লোন কিন্তু হুম, এখনো হুম, হুম, পরিশোধ করতে হয়। এটা হয়তো আমাকে আরো 2 বছর পরিশোধ করতে হবে। তো এই যে একটা মানে আহ, বিভীষিকাময় দিন, বিভীষিকাময় যে আহ, যন্ত্রণা, এটা কিন্তু আমি এখনো বয়ে বেড়াই। বাট লাস্ট 3 ইয়ার্স, 3 বছর আগে হুম, হুম, আমি হুম, হুম, 3 বছর না 4 বছর হবে, 4 বছর আগে আমি আমার চাকরি থেকে রেজিগনেশন দিয়েছি এবং আমি একটু বড় করে ভালো করে কিছু করব। হুম, এই সিদ্ধান্তে আমি উপনীত যখন হলাম তখন আমি চাকরিটা আসলে ছেড়ে হুম, হুম, দিয়েছি। এখন স্বপ্নটা হচ্ছে এরকম যে আমি অনেক টাকা লোকসান করে ফেলেছি, বাট আমাকে থেমে থাকলে চলবে না। আই হ্যাভ টু গো ফরওয়ার্ড। আমাকে সামনে আগাতে হবে এবং আমার ফুল এফোর্ট দিয়েই চালাতে হবে, ঠিক আছে। আমি স্বপ্ন ডেইরিকে রিফর্ম করলাম, যে আমি একা ছিলাম, বাট এখন আমি একা নাই, আমার সাথে আমার 2-1 জন মানুষও আছে, তাদেরকে সাথে নিয়ে আমি আগাচ্ছি। স্বপ্ন ডেইরি যে নামটা আছে, আমার পুরাতন যে ফার্ম যেটা ছিল সেটা আছে স্বপ্ন ডেইরির নামে, বাট আমি একটু বড় করে নতুন ভাবে আগানোর চেষ্টা করছি, কাজ করার চেষ্টা করছি। আমি সেগুলো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, হুম, হুম, ডেভেলপমেন্টের কাজ চলতেছে, ইনশাআল্লাহ। সেগুলো শেষ হয়ে গেলে আমি জানাবো।
বাট এখন আমি সবকিছু ডিসক্লোজ করতে চাচ্ছি না। ইনশাল্লাহ। খুব ইনশাল্লাহ উইদিন না না, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। 3-4 মাসের মধ্যে জানবে সবাই। ইনশাল্লাহ, আমরা দোয়া করি আপনিও কামিয়াব হন, আপনার স্বপ্ন ডেরিকে স্বপ্নের মতো বাস্তবায়ন করুন, যেটা আপনি সবসময় চেয়েছেন। এবং আপনি যেটা বললেন যে আপনার এটাই আসলে বোঝানো দরকার বা বোঝা দরকার যে আপনি কতটা ফ্যাশনেট আপনার এই ডেইরি সেক্টরটা নিয়ে, যে আপনি আপনার চাকরিটা পর্যন্ত রিজাইন করে দিলেন উইদাউট থিঙ্কিং এনিথিং, যে আপনার মনের জিনিসটা নিয়ে আপনি আগাবেন, সামনে যাবেন। তারপরেও অনেক সমস্যা, হ্যাঁ, আপনার হ্যাঁ, হ্যাঁ, বাধা আসছে, আপনার ইয়ে আসছে। হুম। এটা ইন্সপায়ারিং ভাই, সত্যি কথা, যারা দেখতেছে সত্যি কথা, এটা সাচ এন ইন্সপায়ারিং স্টোরি টুডে। তো ভাইয়া আপনাকে যদি শর্ট করে আমাদের ফেসবুকে গরু হাটের ব্যাপারে যদি কিছু বলতেন, কেমন লাগে এই গ্রুপ আপনার কাছে? ডেফিনেটলি আমি এনজয় করি, প্রতিটা গ্রুপকে এনজয় করি, সবার কাজকর্মকে এনজয় করি। মানুষের মধ্যে আহ, এখন ওই গরু পালা যে এখন আর ওই গরিব গরিব কৃষক বা মানে মানুষজন গরু পালা নিয়ে যে একটা মানুষের মধ্যে একটা নাক ছিটানো ভাব ছিল, এই বিষয়গুলো কিন্তু এখন বেরোয় আসছে। এখন এই যে আপনার মতো ভালো লোকজন, হ্যাঁ, আরো কত ভালো ভালো ছেলেরা আসতেছে, হ্যাঁ, অনেকেই এখন এগুলো দেখে ধন্যবাদ, আসলে ধন্যবাদ, কিন্তু এই এই সিনারিও গুলো চেঞ্জ ধন্যবাদ, হচ্ছে। থ্যাংক ইউ। আপনি আপনি নিশ্চয়ই দেখছেন যে আমরা কিন্তু একবার প্রজেনি শো করেছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, গরু ফ্যাশন শোর মতো মডেল নিয়ে গরু কিন্তু স্টেজে I উঠছে। know. হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু আমি মানে আনলাকিলি থাকতে পারি আমি নাই, বিদেশে থাকি দেখে হয়তো আপনাদের সাথে জয়েন করতে পারি না। হ্যাঁ, আমি আর আমার প্রেসিডেন্ট খালি সিদ্ধান্ত নিতে যেটা করতে হবে, ইমরান ভাই এটা করতে হবে। এখন ইমরান ভাই তো আপনি চিনেন, তারা খালি আপনি যদি মাথায় ঢুকাইতে পারছেন, সে এগুলো করে ফেলবে সবকিছু। ঠিক আছে? তো I আমরা know, I কিন্তু know, I know, I know, ভাই। হ্যাঁ, আমরা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যারা যারা যেভাবে গরু নিয়ে র্যাম্প শো করে, হ্যাঁ, মডেল থাকে বিভিন্ন ভাবে, আমরা কিন্তু সেরকম ভাবে করেছি। এবং এখন কিন্তু এটা মানুষজনের মধ্যে বোঝা গেছে যে গরু পালনকারী যারা, এটা ছোট ব্যবসা না, এটা নিয়ে নাক ছিটকানোর কিছু নাই। আমাদের অনেক ছোট ভাইরা ইয়ে করে, মন খারাপ, তাদের বিয়ে হচ্ছে না, হ্যাঁ, তাদের গরু পালে যে কারণে বিয়ে হচ্ছে, তাই বলছি তুমি তাদেরকে আমাদের আমাদের তুমি তুমি তাদেরকে আমাদের কাছে নিয়ে আসো, আমরা আমরা বসবো, তোমার বিয়ের ব্যবস্থা আমরা করে দিব, অসুবিধা নাই। গরু পালন এখন আর ছোট ব্যবসা না, কিন্তু গরুর দাম 3 লাখ 4 লাখ টাকা। ঠিক আছে? 3 লাখ 4 লাখ টাকা কি এটা কি কোনো ছোট ব্যবসা হতে পারে? হ্যাঁ, এই কালচার গুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। না, ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল। সবাই খুব ইনশাল্লাহ, ভালো ইনশাল্লাহ, করছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। গ্রুপগুলা খুবই ভালো, আপনি আপনার মূল্যবান সময় বের গ্রুপগুলা করে খুবই আমাদের ভালো। মাঝে আসছেন। জি। হয়তো আমাদের দুজনের লাইনের ভিতরে একদম শেষ পর্যায়ে এসে একটা ঝামেলা বাঁধছে। আমি কিছু বললে হয়তো আপনি এটা লেট করে শুনতেছেন, আপনি কিছু বললে এটা আমি হয়তো লেট করে শুনতেছি। তারপরেও ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের মাঝে আজকে সময় বের করে আসছেন। মেবি ইটস এন আমাদের লাস্ট এপিসোড অফ ফেসবুকে গরুর হাট। হয়তো আমরা এরপরে আমাদের জি, আমাদের ইয়ে দর্শকদের কোনো প্রশ্ন নাই, জি। তাদের সাথে তো কোনো কথা বললাম না, তাদের কোনো প্রশ্ন আছে কিনা? পরে রাগ করবে যে ইমরান ভাই আমাদের কোনো প্রশ্নের উত্তর দিল না। টু বি অনেস্ট, আমি আসলে যে আপনি অনেকগুলাই কোয়েশ্চেন করা হয়েছে, আমি মনে করতেছি আপনি যেগুলা বলছেন, এই যে একটা কোয়েশ্চেন হুম। আছে ভাই, এটা তো বিশাল বড় কোয়েশ্চেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? সোহেল, কয়েকটা প্রশ্ন ঊর্ধ্বমুখী ছিল ফ্যাটেনিং আপনার ডেইরি কাছ থেকে দুটাতে খাদ্য গোখাদ্যের। খরচটা বেড়ে আহ, উ- যাচ্ছে। কি হ্যাঁ, খরচ কিভাবে অনেকটা বেঁচে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে অ্যাসোসিয়েশনের চিন্তা ভাবনা কি জানাবেন? আমরা সাধারণ খামারিরা এই মুহূর্ত থেকে কোরবানি ঈদ পর্যন্ত কিভাবে আগাতে পারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দয়া করে আমাদেরকে পরামর্শ দিন। বললেন এই ভাবনা করতে পড়ার, তো বাকিটা এমরান ভাই এটার অ্যান্সার দিবেন। সোহেল সোহেল ভালো ছেলে, সোহেলকে আমি চিনি। এটা পশু খাদ্যের দাম এখনকার সময় আমাদের মারাত্মক চ্যালেঞ্জ। তবে এটাও সত্য কথা যে আমাদেরকে অল্টারনেট কিছু একটা বের করে নিতে হবে। আমরা কিন্তু পশু খাদ্যের দাম কমানোর জন্য আমরা কিন্তু সাইলেজ প্রডিউস করতে পারি। সাইলেজ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট আপনার ক্যাটল ফিড,
আপনার এই খরচ কমানোর জন্য। হ্যাঁ, এখন সাইলেজ যদি আমি 10 টাকা দিয়ে কিনে এনে খাওয়াই তাহলে কিন্তু আপনার খরচ কমবে না। তো আপনি খামার যদি করতে চান, আপনাকে কনসেন্ট্রেট ফিড কিভাবে কমিয়ে আনবেন এই চিন্তা কিন্তু আপনাকে করতে হবে ডে বাই ডে, এবং সেজন্য আপনাকে সাইলেজ প্রডিউস করতে হবে, সাইলেজ নিজেকে তৈরি করতে হবে। আপনি যখন নিজে তৈরি করবেন তখন কিন্তু আপনার প্রোডাকশন কস্ট দেখবেন যে 3 টাকা 4 টাকা, সর্বোচ্চ ব্যাগিং সহ 5 টাকার বেশি হবে না। এখন এগুলো নিয়ে অনেকে অনেক বিভিন্ন ভিন্ন মতামত দেয়, বাট আমি যেটা বলেছি এটাই সত্য। আপনি যদি নিজে প্রডিউস করেন আপনার কখনোই 4 টাকা 5 টাকা বেশি আসবে না। বাট আপনি যদি কিনে খাওয়ান, কিনে খাওয়াই সাইলেজ, এটা কিন্তু অনেক অনেক দাম পড়ে যাবে। হ্যাঁ, ওভাবে কিন্তু আপনার লাভ হবে না। তো এই অল্টারনেট গুলো আপনাকে বের করতে হবে। এরপরে পশু খাদ্যের কনসেন্ট্রেট ফিডের দাম কমানো নিয়ে যদি আমরা কথা বলতে চাই, এটা কিন্তু করাটা খুবই ডিফিকাল্ট। কারণ ওই যে আপনাকে বললাম, যারা আমদানি তারা গুটি কয়েক মাত্র, তারা বাজার নিয়ন্ত্রণ করে। তো আমাকে কোনো না কোনো অল্টারনেট পথে যেতে হবে, অথবা আমাদের এটা যদি কোনোদিন সম্ভব হতো, আমি জানি না, এই যে সমস্ত উপজেলা ভিত্তিক অ্যাসোসিয়েশন মিলে তারা যদি একটা ফান্ড ক্রিয়েট করে বিদেশ থেকে গমের ভুসি টুসি আপনি আনতেন, হ্যাঁ, আমরা যদি 2 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দিতাম কাউকে দায়িত্ব দিয়ে, বা নিজেরা গ্রুপ করে যে ঠিক আছে আমরা এই জিনিসগুলো আমদানি করে আর আমদানি করবো নিজেরা, তাহলে কিন্তু খরচ কমানো যেত। আর সমস্যা হলো আমরা নিজেরাই তো একত্রে চলতে পারি না। 10টা মানুষ একত্রে এক জায়গায় খামারিরা চলতে পারে না একটা উপজেলায়, আপনি কিভাবে আগাবেন? আই হোপ যে ইনশাল্লাহ এই পথগুলো আমাদের বের হবে। 10 জন খামারি একত্রিত হয়ে আমদানি করুক, আগামী দিন 20 জন আসবে, ইনশাল্লাহ। এরপরের দিন 50 জন আসবে, এরপরের দিন 100 জন আসবে। এইভাবে নিজেদের প্ল্যাটফর্ম নিজেদেরকে তৈরি করতে হবে, হবে ইনশাল্লাহ। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি আপনার আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন আসছে যে ফার্মাররা অনেস্টলি কিভাবে ফার্ম করবে বলেন ভাইয়া? মানুষ জানে যে ফ্যাটেনিং এর গরু বেস্ট কোয়ালিটি ফর মিট, বাট তাও কাস্টমাররা হাটে নন কোয়ালিটির গরুকে প্রায়োরিটি দেয়। তাহলে আমাদের এই অনেস্টলি কার জন্য ভাইয়া? মানুষ খামার করে অনেস্টলি কি কেমনে করবে ভাইয়া? আচ্ছা ভাইয়া মনে হয় এটার অ্যান্সার দিছেন, তারপরে যদি ভাইয়া কিছু বলতেন। আমি একটু তার বলি, বিষয় সেটা হলো হচ্ছে আমরা আপনার খামারে অনেস্টলি মানে ভালো গরু উৎপাদন করেন, অনেস্ট থাকে। জি এখন ভালো এবং জি খারাপের যে ডেফিনেশন, জি হুম জি ভাই বলেন। ভালো এবং খারাপের যে ডেফিনেশন, এই ক্ষেত্রে এইটা বলাটা একটু ডিফিকাল্ট কেন? যে আমি ঢাকার খামারি হলেই যে আমার গরু ভালো, আমার গ্রামের মফস্বলের গরু যে খারাপ হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। ঠিক আছে? এখন অ্যাজ এ বায়ার পার্সপেক্টিভ অফ ভিউ, একজন বায়ার, ঢাকার বায়াররা কিন্তু একটা খামারে গিয়ে সহজেই দেখতে পাচ্ছে যে তার গরুটা, কোন গরুটা নিতে চায়, সে গরুটা বিগত 3 মাস ধরে কিভাবে লালন পালন হচ্ছে, সামনে আগামী 2 মাস কিভাবে লালন পালন হবে, এগুলো বেশি কিন্তু সে নিজেকে একটা ইনপুট দিতে পারে, একটা মানসিক শান্তি দিতে পারে যে না, আমার গরুটা চোখের সামনে দেখছি। ঠিক আছে? তার কাছে কিন্তু ওই গরুটাই বেস্ট হবে। হ্যাঁ, এখন আমার গ্রামের মফস্বলের যে একজন কৃষক, সে গরুটাকে কিভাবে খারাপ ভাবে যে লালন পালন করছে, এটাও কিন্তু ঠিক না। ঠিক আছে? তো এখন এই বিষয়গুলো সম্পূর্ণ ক্রেতার উপর ডিপেন্ড করে, এবং যে বিক্রেতা সে নিজেকে কিভাবে উপস্থাপন করছে তার উপর ডিপেন্ড করে, এবং এই দুইটার মাঝামাঝি সমন্বয়ের উপর ভিত্তি করেই কিন্তু আপনার বেচা কেনাটা সম্পন্ন হবে এবং কাস্টমারের আস্থা অর্জন হবে যে আপনার গরুটা আসলে কতখানি ভালো। তবে এটাও সত্য কথা যে আমরা যারা আগে হরমোন দিয়ে গরুকে বড় করতাম, লালন পালন করতাম, এগুলো কিন্তু বিগত 4-5 বছরে একেবারেই নাই। এগুলো নাই, এগুলো কঠোর ভাবে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে। এগুলো কিন্তু এখন একেবারেই নাই। গ্রামের কিছু অশুভ, মানে লোভী অসাধু ডাক্তার ছিল, যারা করতো কি ওই খামারিদেরকে বুঝাইতো যে তোমার এই ইঞ্জেকশনটা দিলে এটা সুন্দর হবে, দেখতে ভালো হবে। কৃষক কিন্তু এত কিছু বুঝতো না, কৃষক অশিক্ষিত, বুঝতো না। কিন্তু এখন কিন্তু কৃষক বুঝে, এই সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, হ্যাঁ, সামাজিক সচেতনতা, এগুলোর মাধ্যমে কিন্তু তারা বুঝে, কঠোর আইন আছে। হ্যাঁ, সো এখন ওই মানে এগুলা নিয়ে মানুষজন অতটা চিন্তাও করে না, বরং আপনি সেবা কিভাবে দিতে পারবেন খামারিকে, ঢাকা খামারিদেরকে দেখছি তারা গরু মানুষের বাসায় পৌঁছে দিচ্ছে। হ্যাঁ,
সুন্দরভাবে লালন পালন করছে, এরকম সেবার মান আরো বাড়াতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে খামারিরা, ঢাকা খামারিরা গোসল করাচ্ছে, 3 বেলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, এই বিষয়গুলো কিন্তু ঢাকার ক্রেতারা দেখে খুশি হয় এবং তারা কিন্তু কিনে। বাট খাদ্যের মানের দিক দিয়ে যে আমার ঢাকার বাইরের যারা কৃষক আছে, খামারিরা আছে, তারা যে খারাপ খাবার খাওয়ায়, ব্যাপারটা এরকম না। জি জি, আপনাকে ভাইয়া আমি আর কি বলবো, আমি আগে অনেকবার ধন্যবাদ দিছি, আবারও ধন্যবাদ দেই যে আপনি আজকে এই আমাদের এই এপিসোডে লাস্ট একটা এপিসোড, হয়তো দিস ইজ দ্য লাস্ট এপিসোড। এরপরে ইনশাল্লাহ আমরা ক্যারি করবো। আমি আপনার সাথে গত রাত্রে কথা বলতেছিলাম যে আমরা ইনশাল্লাহ মাসের পর একটা করে করব। তো আপনাকে আমাদের পুরো টিম থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, নিয়ে এত কষ্ট করে আসছেন আমাদের ভিতর এবং কিছু মূল্যবান কথা বলতে পারছেন। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমিও সবাইকে, থ্যাংক ইউ ভাইয়া। আমিও এই গ্রুপের যারা অ্যাডমিন আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। পাশাপাশি আজকে যারা আমাদের এই আলোচনাগুলো দেখলেন, তারা যদি বিন্দুমাত্র কোনো উপকৃত হন আমাদের এই আলোচনা থেকে, এটাতে আমি অনেক বেশি খুশি হব। আপনারা সবাই ভালো থাকবেন। কোভিড-19 সিরিয়াসলি আমাদের স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং সবকিছু চেঞ্জ করে দেবে। তো প্রত্যেকটা প্রবলেম যদি তৈরি হয়, ক্রাইসিসের পিছনে কিন্তু আপনার কিছু অপরচুনিটিও থাকে। তো কিন্তু অনেক অপরচুনিটিও কিন্তু আছে। তো খামারিরা আপনারা আশাহত হবেন না, বিকজ আপনি একজন শিক্ষিত খামারি। আপনার এলাকায় যদি আপনি কিছু ভালো উদ্যোগ নেন, সেই উদ্যোগের ফলে কিন্তু আপনার আশেপাশের কিছু গরিব খামারি আছে, তারাও কিন্তু বেঁচে যাবে। হ্যাঁ, আপনারা অনলাইনে এবার গরু সেল করার চেষ্টা করেন, একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করেন। হ্যাঁ, তাদের যাতে কৃষকদের গরুটা যাতে ভালো দামে যেন বিক্রি হয়। হ্যাঁ, ঢাকার বাজারে যেন গরুর দাম বেশি না থাকে। এই কাজগুলো যদি একটা এলাকার একটা শিক্ষিত ছেলে একজন যদি উদ্যোগ নেয়, সেই উদ্যোগে কিন্তু আরো 10টা খামারি কিন্তু বেঁচে যাবে। হ্যাঁ, তো আমার অনুরোধ থাকবে আপনারা এই অপরচুনিটিগুলোকে কাজে লাগান। নিত্য নতুন যে ব্যবসার সুযোগ আসছে এই কোভিড-19 উপর বেসিস করে, যে অপরচুনিটি আসছে, সেই অপরচুনিটি গুলাকে আপনারা কাজে লাগান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ইনশাআল্লাহ কথা হবে। থ্যাংক ইউ। আমি লাইভ, ইনশাআল্লাহ লাইভ আমাদের শেষ হলো আজকে। এটা আমাদের সিজন 1 এর 5th এপিসোড ছিল। তো এইটাই আমাদের এই সিজনের লাস্ট এপিসোড। ইনশাআল্লাহ কিন্তু আমরা ক্যারি করবো আরো সামনে, মাসে একটা করে করার ইচ্ছা আছে। আপনাদের এই তথ্য দেওয়া বা তথ্য প্রদান করা, এটা অবশ্যই এটা চলমান থাকবে আপনাদের সাথে। আর সবাই সাবধানে থাকবেন কোভিড-19 নিয়ে। সবাই যখনই বের হন, কারণ বাংলাদেশের অবস্থা অতটা ভালো না, তো সবাই যতটুকু পারেন নিজের থেকে, নিজ স্থান থেকে সাবধানে থাকবেন এবং অন্যকেও সাবধান রাখার চেষ্টা করবেন। এই তো। আর থ্যাঙ্কস টু আওয়ার টিম FBGH, যারা এই লাইভের সাথে জড়িত আছেন। আমাদের অ্যাডমিন প্যানেল যারা আছেন, বিপু ভাই, রামিম ভাই, আসিফ ভাই, আসিফ ইকবাল ভাই, এবং 2 গ্রুপ অ্যাডমিন আনিস ভাই এবং সজীব ভাই, এবং আমাদের লাভলি এবং জয়ফুল মডারেটরস লাবিব হাসান, আসিফ ইমরান, আলবি রহমান এবং সাইফ চৌধুরী। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।